গোরা, শ্রুতি নাট্যরূপ অমল রায়। গোরার চরিত্রে শঙ্কর চক্রবর্তী, কৃষ্ণদয়ালের চরিত্রে অভিনয় করছেন জগন্নাথ বসু, পরেশ মৃণাল ব্যানার্জি, হারান বাবু দেবাশিস ঘোষ, বিনয় সুমিত অধিকারী, মহিম শুভ্রাংশু দত্ত, অবিনাশ অভিক ব্যানার্জি, নাপিত প্রবীর চক্রবর্তী, বৃদ্ধ মুসলমান ও ম্যাজিস্ট্রেট শ্রীমন্ত মুখার্জি, সতীশ সৃজন ভট্টাচার্য, আনন্দময়ী তপতী অধিকারী, বরদা সুন্দরী নিবেদিতা ঘোষ, সুচরিতা চৈতালি গোস্বামী, ললিতা রত্না চক্রবর্তী, লাবণ্য মিঠু হালদার এবং সুরকণ্ঠে শ্রাবণী ভট্টাচার্য। বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আশুক সহস্র বাধা বাধুক আরে কি সর্বনাশ! একটা মস্ত জুড়ি গাড়ি একটা ভাড়াটে ঠিকা গাড়ির উপর আছড়ে পড়লো, আর ঠিকা গাড়িখানা একখানে চাকা ভেঙে গিয়ে গাড়িটা কাত হয়ে পড়লো। দুর্ঘটনা! দেখি, হেলে পড়া গাড়ি থেকে একটি মেয়ে কোনো রকমে নেমে পড়ে এক বৃদ্ধ ভদ্রলোককে টেনে বের করার চেষ্টা করছে। বৃদ্ধ বোধহয় চোট পেয়েছেন। কি আশ্চর্য, রাস্তার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, তবু ওদের সাহায্য করছে না। দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান, কোনো ভয় নেই, আমি যাচ্ছি, আমি ঠিক আপনাদের ওই ভাঙা গাড়ি থেকে বের করে আনবো। এখন কেমন বোধ করছেন পরেশবাবু? ভালো, ভাগ্যে আপনি কাছাকাছি ছিলেন, তাই এত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। বাবা, বেশি কথা বলো না, তোমার শরীরে আঘাত রয়েছে। তাছাড়া ডাক্তার আপনাকে বিশ্রাম নিতে বলেছেন কিছুদিন। বিনয়বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু দুর্ঘটনার হাত থেকেই আমার প্রাণ রক্ষা করেননি, আমাকে আপনার এই বাড়িতে নিয়ে এসে প্রাথমিক শুশ্রূষা করেছেন, ডাক্তার ডেকে এনেছেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আরও ঋণ আছে বাবা। উনি নিজের পকেট থেকে ডাক্তারের ভিজিট মিটিয়েছেন, নিজের পয়সায় ওষুধপত্র কিনে এনেছেন। ওহো, ছি ছি। দেখুন, কুণ্ঠিত হবেন না। মানুষের বিপদে মানুষ যদি পাশে না দাঁড়ায় তাহলে তো ভাগ্যবশত এই বোধটাই তো সকলের মধ্যে থাকে না, তাই আপনার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই ভাই। না না, এভাবে বলবেন না। সুচরিতা, হ্যাঁ, চল মা। কি আপনি উঠছেন কেন? এখন আপনি সম্পূর্ণ সুস্থ নন। না না, আমি এখন সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ডাক্তারের ওষুধে কাজ হয়েছে। বিনয়বাবু, এবার আমি যাব। চল মা সুচরিতা। বাবা, তুমি আমার হাতটা ধরো, ধরো। হ্যাঁ, এখনো তুমি দুর্বল বাবা, অনেকটা রক্ত বেরিয়েছে তো। একটু অপেক্ষা করুন, আমি একটা গাড়ি ডেকে আনছি, আপনি হেঁটে যেতে পারবেন না।
চলো বাবা, উনি গাড়ি নিয়ে এসেছেন। চল মা। বিনয় বাবু, আপনি কিন্তু একদিন আমাদের বাড়িতে আসবেন। ওকে বাড়িতে আসার নিমন্ত্রণ তো করলে বাবা, কিন্তু উনি নিমন্ত্রণ নেবেন তো? কেন নিমন্ত্রণ নেব না কেন? যেহেতু আমার বাবা ব্রাহ্ম সমাজের একজন মান্যগণ্য লোক। না না, মান্যগণ্য কিছু নই, আমি অতি সামান্য মানুষ, ব্রাহ্মধর্মে বিশ্বাস করি এইমাত্র। এরপরেও আমাদের বাড়িতে আসবেন তো বিনয়বাবু? না আসার কি আছে, যদিও আমি হিন্দু হিতৈষী সভার সম্পাদক, তবু আমারও তো সংকীর্ণতা নেই। হিন্দু হিতৈষী সভা মানে গৌরমোহন বাবু যার সভাপতি? আপনি গোড়াকে চেনেন? না, চিনি না, তবে নাম শুনেছি। উনি নাকি ব্রাহ্মদের বিরুদ্ধে নিন্দামন্দ করে থাকেন, গোঁড়া হিন্দু। না না, গোড়া ঠিক ওই রকম নয়, মানে বাইরে থেকে দেখলে তাকে যতটা কঠোর মনে হয়, আসলে গোড়া ঠিক তার বিপরীত। ও আচ্ছা আচ্ছা। বাবা, গাড়িটা অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আসি বিনয় বাবু। হ্যাঁ, আপনি তাহলে আমাদের বাড়িতে একদিন আসছেন? হ্যাঁ নিশ্চয়ই যাব। বিনয়বাবুর আজ অনেক খরচ হয়েছে বাবা, ডাক্তারের ভিজিট, ওষুধের দাম, তারপর আবার গাড়ি ভাড়া। বাড়ি ফিরেই তুমি সতীশের হাত দিয়ে টাকাগুলো ফেরত পাঠিয়ে দিও। অবশ্যই অবশ্যই। চলি বিনয় বাবু। আমরা তাহলে আসি, নমস্কার। নমস্কার। বাহ, ব্রাহ্মঘরের মেয়েরা তো বেশ প্রাণবন্ত, বেশ মিশুকি। আমাদের ঘরের মেয়েরা যেন মাটির পুতুল। এইটা কি বিনয় বাবুর বাড়ি? হ্যাঁ। এই নিন, এই চিঠিটা আমার দিদি আপনাকে দিতে বলেছে। কে তোমার দিদি? সুচরিতা, আমার বাবা শ্রীযুক্ত পরেশচন্দ্র ভট্টাচার্য। ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও চিঠিটা দাও। এ কি চিঠি কই? এ তো দেখছি খামের ভিতর কতগুলো টাকা। তা জানিনি, যা দিতে বলেছে তা দিলুম। তোমার দিদি দেখছি কারোর কাছে কোনো ঋণ রাখতে চান না। এবার আমি যাচ্ছি। এই একটু বসো বসো, তোমার সঙ্গে একটু আলাপ করি। আপনি বুঝি এই বাড়িতে একা থাকেন? হ্যাঁ একাই থাকি। ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিলেন, খুড়োমশাই কাছেই মানুষ, তিনি গ্রামে থাকেন। তা তোমার নামটা কি ভাই? শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়? তা কি করে হয়? পরেশবাবু তো ভট্টাচার্য। হ্যাঁ, আসলে উনি আমার আর দিদির, মানে সুচরিতা দিদি আসল বাবা নন। তার মানে? ছোটবেলায় আমাদের মা বাবা দুজনেই মারা যান, তারপর থেকে উনি আমাকে আর দিদিকে মানুষ করেছেন। আমরা ওকেই বাবা বলে ডাকি। জানেন, আগে আমার দিদির নাম ছিল রাধারানী, পরেশবাবুর স্ত্রী বরদা সুন্দরী দেবী, মানে আমাদের মা দিদির নতুন নাম দিয়েছেন সুচরিতা। নতুন নামটা ভালো নয়? হ্যাঁ, তোমার দিদির নতুন নামটা খুব ভালো। অবশ্য তোমার নতুন নামটা আরো ভালো। আমার নতুন নাম? হ্যাঁ। কি দিল? আমি দিলুম। তোমার নতুন নাম হলো বখতিয়ার খিলজি। আমার দিদিরা ওই নামে ডাকে, আমি খুব কথা বলি তো। দিদিরা? সুচরিতা ছাড়াও তোমার অন্য দিদি আছে নাকি? বা পরেশবাবুর নিজের 3 মেয়ে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল না। আচ্ছা, আপনার ঘরের দেওয়ালে ওই যে ছবিটা রয়েছে, ওই ছবিটা কার? তুমি তাকে চিনবে না, আমার বন্ধু গৌরমোহন, তাকে আমরা গোড়া বলি। আমরা সেই ছেলেবেলা থেকেই না একসঙ্গে পড়াশুনো করেছি, বড় হয়েছি। গোড়া আমার শুধু বন্ধু নয়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। অবশ্য এসব কথা তুমি এখন বুঝবে না, তুমি তো এখনো বয়সে খুব ছোট। চলো চলো, তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আমি মোটেও ছোট নই, ছোট হলে কি একলা আপনার বাড়িতে আসতে পারতুম? তা বটে তা বটে, তবু চলো তোমার সঙ্গে তোমার বাড়িটা দেখে আসি। বেশ, চলুন। এই যে এসে গেছি, এইটাই আমাদের বাড়ি। বাহ, তোমাদের বাড়িটা তো বেশ চমৎকার। আপনি ভেতরে চলুন,
সবাই অবাক হবে। না ভাই, আজ আসি, হ্যাঁ, আমার অন্য কাজ আছে, আর একদিন আসবো, কেমন? ইস, কি ভুল করেছি, কি অন্যায়, কিসের আকর্ষণে দিক বিদিক ভুলে এখানে চলে এলাম। গোরা জানলে তো প্রলয়কাণ্ড ঘটবে। সামান্য নারীর মোহে যদি এমনভাবে আবিষ্ট হয়ে পড়ি, তাও ব্রাহ্ম নারী, ছি 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 ছি। কি বিনয় বাবু এইভাবে ছুটছেন কেন? মনে হলো যেন ভূত দেখেছে। আনন্দময়ী, আনন্দময়ী, শুনছো? আনন্দময়ী, কোথায় গেলে? কি হলো সকালবেলাতেই এত হাঁক ডাক কিসে? আরে হাঁক ডাক করো না, তোমার আদরের ছেলে গোরা আমাকে জেল না খাটিয়ে ছাড়বে না। আবার সে খবরের কাগজে ইংরেজদের গালমন্দ করে একটা বিরাট বড় আর্টিকেল লিখেছে, জানো তুমি? তাতে কি হলো? তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে কেন? পড়বে না? তুমি কি মিউটিনির দিনগুলোর কথা ভুলে গেলে আনন্দময়ী? মিউটিনের দিনগুলো সে কি ভোলা যায় গো? ওই সময় তো গোরা আমার কোলে এলো। আর সে কথা নয়, মিউটিনির পর থেকে সব সময় ইংরেজরা আর ভারতীয়দের একটুও বিশ্বাস করে না। যদিও ধরো আমার মতো লোকেরা সব সময় রাজভক্ত, মিউটিনির সময় আমরা যাকে বলে ইংরেজদের পক্ষেই ছিলাম, তবু ওরা আমাদের বিশ্বাস পর্যন্ত করে না। আর এই সময় গোরা কিনা ওইসব বিপজ্জনক লেখা লিখছে, নিজে মরবে, আমাদেরও মারবে। বালাই ষাট, আমার গোড়াকে মারতে পারবে এমন শক্তি সাহেবদেরও হবে না। মা, আর মা, ওই যে পদভারে মেদিনী কম্পিত করে নবাব পুত্র আসছেন, দেশোদ্ধার করবেন উনি। ইংরেজ তাড়িয়ে হিন্দু জাতির গৌরব পুনরুদ্ধার করবেন। যত সব। এ কি, তুমি চলে যাচ্ছ কেন? আজকাল দেখছি গোড়াকে তুমি সহ্যই করতে পারো না। এই যে মা, আয় বাবা, ঘরে আয়, ঘরে। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। ছাড় বাবা, এবার ছাড়। আমার মা গো, পাগল ছেলে কোথাকার। হ্যাঁ রে, বিনয় কোথায়? বেশ কদিন তাকে দেখছি না। বিনয় আসেনি? তোমার গোড়া এলে বিনয়ও আসবে মা, না এসে সে যাবে কোথায়? বুঝলি গোড়া, মহিম বলছিল এখন থেকে শশীমুখীর বিয়ের জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, তা বেশ তো। আমি বলি কি, আমাদের বিনয়ের সঙ্গে শশীমুখীর বিয়ে দিলে কেমন হয়? বিনয়ের সঙ্গে? হ্যাঁ। কি যে বলো মা। কেন, দোষের কি? বিনয় আমাদের পাল্টি ঘর, সব দিক থেকেই ভালো ছেলে। হ্যাঁ, বিনয় ভালো ছেলে সে আমিও জানি, তবে আবার তবে কেন? এর চেয়ে ভালো সম্বন্ধ আর হয় না রে। সে হয় না মা, সে একেবারে অসম্ভব। কেন? হ্যাঁ, কেন সেই কথাটা বলবি তো? দেখো, বিনয় আর আমি দুজনেই প্রতিজ্ঞা করেছি আমরা কোনোদিনই বিয়ে করব না, সংসার পাতব না। আমরা দুজনেই দেশের কাজে জীবন উৎসর্গ করব। কি বলছিস বাবা? একেবারে বিশ্বের প্রতিজ্ঞা? না 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 গোরা, না। আচ্ছা বিনয়, অবিনাশের কথায় তোমার অমন ক্ষেপে ওঠার কারণ কি? খেপে উঠবো না? কথায় কথায় অবিনাশ ব্রাহ্মদের নিন্দে করে বেড়ায়। অবিনাশ যে ব্রাহ্মদের নিন্দে করছিল সেটা তার পক্ষে স্বাভাবিক ব্যাপার, কিন্তু হিন্দু হিতৈষী সবার সেক্রেটারি হয়ে তুমি তাতে ক্ষিপ্ত হও কেন? কারণ আমি অত সংকীর্ণ মনা নই। অবিনাশ সংকীর্ণ অনুদার। শোনো বিনয়, এটা সংকীর্ণতা নয়। একদল লোক হিন্দু সমাজের বাঁধন ছিঁড়ে বাইরে বেরিয়ে গিয়ে যত রাজ্যের অনাচার করে বেড়াবে আর আমরা তা সহ্য করব, এটাই অস্বাভাবিক। তাই ব্রাহ্মণদের গালমন্দ করে অবিনাশ স্বাভাবিক কাজই করেছে। বন্য পশুর পক্ষে হিংস্রতা স্বাভাবিক, তার মানে সেটাই যে ভালো আর সেটাই যে আদর্শ হওয়া উচিত, এ কথা আমি অন্তত বলবো না। বিনয়, তুমি অবিনাশের সঙ্গে বন্য পশুর তুলনা করছো। আমি তা বলতে চাইনি গোরা, আমি বলছি কদিন আগেও তুমি অবিনাশের মতোই ব্রাহ্মদের বিরোধিতা করতে, কিন্তু ইদানিং দেখছি পরেশবাবু আর তাঁর মেয়ের সঙ্গে পরিচয় হবার পর থেকেই তোমার অভিমত বদলে গেছে। এটা কিন্তু ভীষণ অন্যায় কথা বললে গোরা, ভীষণ অন্যায় কথা। আহ, কি হলো? তোমাদের যে প্রায় মারামারি লাগতে চলেছে। এই যে মহিন দাদা,
আসুন আসুন, বসুন। না ভাই, বসবো না। বাড়ির বড় ছেলে হওয়ার যে কি জ্বালা তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবা তো রিটায়ার করে আর সংসারের দিকে ফিরেও তাকান না। আর আমার এই ছোটো ভাইটি, তিনি তো মস্ত বড় লিডার হয়ে উঠেছেন। ফলে এত বড় সংসারের সব দায় দায়িত্ব একা আমার কাঁধে। না, টাকা পয়সার কোনো অভাব নেই বটে, কিন্তু ভাই বিনয়, আমার একমাত্র কন্যা শশীমুখীও তো বিবাহযোগ্যা হয়ে উঠেছে। চিন্তায় চিন্তায় আমার মাথার চুল উঠে যাচ্ছে। হয়েছে হয়েছে, 7 কাউন্ট করে এসব কথা বিনয়কে শোনাতে হবে না। ও হ্যাঁ, মনে পড়েছে, বাবা তোমাকে ডেকে পাঠিয়েছেন গোরা। ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। বিনয়, তুমি কিন্তু চলে যেও না, কথা আছে। তা তোমাদের কি নিয়ে ঝগড়া হচ্ছিল? গোড়াকে তো আপনি ভালোই জানেন মহিম দাদা, একে মাথা গরম, তার উপর যেটা বিশ্বাস করবে একেবারে তার চরমে গিয়ে পৌঁছবে। আগে থেকেই ওর মনে ব্রাহ্ম বিদ্বেষের যে বীজ ছিল, এখন তা মহিরুহ হয়ে উঠেছে। কিন্তু এক সময় তো গোরা আর তুমি দুজনেই ব্রাহ্মতের দিকে ঝুঁকেছিলে। আমি তো ভেবেছিলাম তোমরা দুজনেই ব্রাহ্ম হয়ে যাবে, কিন্তু শেষকালে যে গোরা আবার হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করবে, তা কখনো ভাবিনি। ব্যাপারটা কি জানেন মহিম দাদা, হিন্দুদের কুসংস্কার আর কুপ্রথাগুলি সেদিন আমরা মেনে নিতে পারিনি। আমরা সেগুলোর বিরোধিতা করতাম, আর সেই জন্যেই কেশব সেনের বক্তৃতা শুনতে যেতাম। কিন্তু যখন থেকে সাহেব মিশনারিরা ওই সব কুসংস্কারের ধুয়ো তুলে হিন্দু ধর্ম এবং ভারতীয় সভ্যতাকে গালাগাল দিতে শুরু করলো, তখন থেকেই গোড়া বিগড়ে গেল। মহিম দাদা, খ্রিস্টান মিশনারিরা যত হিন্দু ধর্মের নিন্দা করেছে, গোড়া ততই বেশি বেশি করে হিন্দু হয়ে উঠেছে। আসলে গোড়া ইংরেজ শাসনেরই চূড়ান্ত বিরোধী। কি সর্বনাশ! সে স্বাধীনতা চায়। চুপ! এসব কথা সবার সামনে বলো না ভাইয়া। মিউটিনির পর থেকে সাহেবরা সতর্ক হয়ে রয়েছে। এসব ভয়ঙ্কর কথাবার্তা যদি ইংরেজরা জানতে পারে, তবে তোমাদের দুজনকে এই জেলের ঘানি টানতে হবে, বলে দিলাম। কি গো, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ আনন্দময়ী, আমি মহিমকে দিয়ে তোমাকে আর গোড়াকে ডেকে পাঠিয়েছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সাথে কাজ আছে। একদম না, ঘরে ঢুকবে না, আমার ঘরে ঢুকবে না তুমি। একটু আগে আমি গঙ্গা জলে স্নান সেরে নিয়েছি। হ্যাঁ জানি গো জানি, ঘরে ঢুকে তোমাকে অপবিত্র করব না। কোনোদিন কিছু মানলে না, সাহেব শুভর সঙ্গে অকাদ্য কুকাদ্য খেয়ে বেড়ালে, আর এখন পায়শ্চিত্তির করে গোঁড়া ব্রাহ্মণ হয়ে উঠেছ। ফোঁটা তিলক কেটে সাধু সঙ্গ করছো, বলি হারি যাই। আমি কেন প্রায়শ্চিত্তির করছি তা তুমি ভালোভাবে জানো। হ্যাঁ জানি জানি, যে ঘটনার জন্য তুমি প্রায়শ্চিত্তি করছো, সেই ঘটনাই আমার এই সামান্য জীবনের অসামান্য গৌরব। যে কারণে তুমি আচার বিচার মেনে শুদ্ধ হতে চাইছো গো, সেই কারণে আমি সমস্ত আচার বিচারের ঊর্ধ্বে চলে গেছি। আমি জানি ঈশ্বরের আশীর্বাদ সব সময় আমার মাথায় ঝরে পড়ছে। আমার শুদ্ধ হওয়ার প্রয়োজন নেই, প্রকৃত মা জন্মশুদ্ধ। চুপ চুপ, নিত্য চুপ করো। যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? কেউ শুনলে বিপদ হবে না? ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করেই আছি, আর চুপ করেই থাকবো। বলো কি বলতে চাও? শোনো, আমার এক বাল্য বন্ধু হয়েছো, দীর্ঘকাল বাদে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। সে এখন কলকাতাতেই আছে। পরেশ তো এখন ব্রাহ্ম সমাজের একজন মস্ত লোক। শুনেছি তার ঘরে বিবাহযোগ্যা মেয়েও কম নেই। আমি চাই গোড়া ওদের বাড়ি ঘুরে আসো। বেশ তো, সে কথা তুমি গোড়াকেই বলো না। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ গোড়া, তোমার একটা কাজ করতে হবে। আমার এক বন্ধু বুঝলে হেদোতলায় থাকেন, বন্ধুটি ব্রাহ্ম সমাজের লোক। আপনি কি পরেশবাবু, মানে পরেশচন্দ্র ভট্টাচার্যের কথা বলছেন? আশ্চর্য, পরেশের কথা তুমি জানলে কি করে? হিন্দু হিতৈষী সভার সভাপতি হয়ে প্রতিপক্ষের খবর রাখবো না? বেশ বেশ, আমি চাই তুমি একবার পরেশের বাড়ি গিয়ে ওদের খোঁজ খবর নিয়ে এসো। যতই হোক বন্ধু মানুষ তো। ঠিক আছে বাবা, আমি কালই পরেশবাবুর বাড়িতে যাব। মা, এখন আমি চললাম। কালই? আশ্চর্য, এই যে মেঘনা চাইতেই জল। গোরা এক কথায় রাজি হয়ে যাবে মোটেই ভাবিনি আমি। এখনই অত নেচো না,
ও ছেলের মনে যে কি আছে তা ভগবানই জানেন। বাবা, দিদি, দিদি, বিনয় বাবু এসেছেন। ও দিদি! এত চেঁচানো কিছু নেই বক্তিয়ারজি, আমি এমন কোনো কেউ কেটে নই যে। আরে আসুন আসুন, বিনয়বাবু আসুন। সতীশ, মাকে বলো বিনয়বাবু এসেছেন। আচ্ছা বাবা। বসুন বিনয়বাবু। রোজই ভাবি আজ নিশ্চয়ই আপনি আসবেন। এই তো, এসো বড়দা। বিনয়বাবু, আমার স্ত্রী বরদা সুন্দরী। নমস্কার। বিনয়বাবু, সেদিন আপনি সুচি আর তার বাবাকে যেভাবে প্রাণে বাঁচিয়েছিলেন তার জন্য আমরা। দেখুন, বারবার ও কথা বলে আমায় লজ্জা দেবেন না। ঠিক আছে, আর বলবো না। বিনয়বাবু, সতীশ আর সুচরিতাকে তো আপনি চেনেন। ওরা ছাড়াও আমার নিজের আরও 3 মেয়ে আছে। এই আমার বড় মেয়ে লাবণ্য। নমস্কার। নমস্কার। ইটিকেট আর শিষ্টাচার আমি আমার সব মেয়েকেই শিখিয়েছি। ও আমার মেজ মেয়ে ললিতা। এ কি, নমস্কার না করে ললিতা মুখ বেঁকিয়ে চলে গেল? থাক থাক, এ নিয়ে আর ললিতাকে বকাঝকা করতে হবে না। বুঝলেন বিনয়বাবু, এই ললিতা ভীষণ খেয়ালি, ওর মেজাজ মর্জি বোঝা ভার। সবার তো সবসময় মন মেজাজ ঠিক থাকে না। না না, তা নয়। ললিতা বলছিল ওর খুব মাথা ধরেছে। ও ও তাহলে তাই হবে। আর ও আমার ছোট মেয়ে লীলা। আমার মেয়েরা সবাই শিক্ষিতা। লাবণ্য এত ভালো ইংরেজি বই পড়তে পারে। লাবণ্য, একটা বই পড়ে শোনাও তো। না মা, এখন আর বই পড়তে ভালো লাগছে না। থাক থাক, লাবণ্যকে আজ রেহাই দাও বড়দা। জানেন বিনয়বাবু, এবারে স্কুলে প্রাইজ দিতে স্বয়ং ছোটলাট আর তার স্ত্রী এসেছিলেন। তাদের ফুলের তোড়া দেবার জন্য সবাই ললিতাকেই বেছে নিয়েছিল। বাহ! হ্যাঁ, লাবণ্য একটা আসনের ওপরে এমন সুন্দর একটা টিয়া পাখি শুধু চোঁচ দিয়ে সেলাই করে তৈরি করেছে যে মেম সাহেব পর্যন্ত তাকে ধন্য ধন্য করেছে। বাবা, মা আবার। কি হচ্ছে বড়দা? বিনয়বাবু আজ সবই এসেছেন, ওকে এমন করে উদ্ব্যস্ত করলে চলে? যাও, তুমি বরং বিনয়বাবুর জন্য একটু চা জল খাওয়ারের ব্যবস্থা করো গে যাও। আমার মেয়েদের গুণের কথা বললেই তুমি কেমন চাপা দিতে চাও। কই, সুচরিতার প্রশংসা করা হলে তো আপত্তি করো না? বড়দা। ঠিক আছে ঠিক আছে। লাবণ্য, লীলা, তোমরা সব ঘরে চলো। ওই তো সুধীরও এসে গেছে। আমরা সবাই রিহার্সাল শুরু করব। চলো। কিসের রিহার্সাল? আসছে মাসে পাশের জেলায় কৃষি মেলা হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে আমাদের অনুরোধ করেছেন একটা অনুষ্ঠান করার জন্য। সেই জন্যই আমরা একটু ব্যস্ত আছি। এ কি সুচরিতা, তুমি কি ও ঘরে যাবে না? না মা, আমি একটু এখানে বাবার কাছে বসে থাকি। ঠিক আছে, বসো। এই, বাকি সবাই ও ঘরে চলো। কিছু মনে করবেন না ভাই, আমার স্ত্রী একটু ওই রকম। না না, মনে করার কি আছে? পরেশবাবু। কে? ও হারানবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন পরেশবাবু? শরীর টরীর ভালো তো? আগে হ্যাঁ, আসুন পরিচয় করিয়ে দিই। ইনি বিনয়ভূষণ চট্টোপাধ্যায়, হিন্দু হিতৈষী সভার নেতা গৌরমোহন বাবুর ঘনিষ্ঠ বন্ধু। আর বিনয়বাবু, ইনি আমাদের ব্রাহ্ম সমাজের সর্বজনমান্য নেতা শ্রী হারানচন্দ্র নাগ, আমাদের পালুবাবু। নমস্কার। নমস্কার নমস্কার। আমি অবশ্য আপনাকে আগে কখনো দেখিনি, কিন্তু গৌরমোহনকে চিনি। ওর মতো সংকীর্ণ অনুদার ব্রাহ্মবিদ্বেষী মানুষ দ্বিতীয়টি নেই। ভুল করছেন হারানবাবু, ওটা সত্য নয়। মানুষ হিসেবে গোড়ার তুলনা নেই। সে আপনি বলতে পারেন, আমরা তাকে ব্রাহ্মবিদ্বেষী বলেই জানি। এইসব কথা থাক হারানবাবু, এসব আলোচনায় কোনো পক্ষেরই কোনো লাভ হয় না, বরং তিক্ততা বাড়ে। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়। আসুন না, এই ঘরে আসুন। বাবা এই ঘরেই আছেন। কে? নমস্কার। নমস্কার। আমি গোরা। গোরা? গোরা কি বেশ এসেছে? এই কপালে গঙ্গা মাটির তিলক, পরনে মোটা ধুতির ওপর ফিতে বাঁধা জামা, মোটা চাদর, পায়ে সুরতোলা কটকি জুতো। গোরা যেন ওই আধুনিক যুগের বিরুদ্ধে বিদ্রোহ করতে এসেছে।
ভাটপাড়ার প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিতের সাজে। ইনি গোরা, সাহেবদের মতো ফর্সা, টকটকে গায়ের রং, দীর্ঘকায়, শাল প্রাংশ, ঋষস্কন্ধ দেহ, ওই যে বাহির যেন গ্রীক পুরাণের কোনো অপরূপ দেবতা। তিনি আমার বাবা পূজ্যপাদ শ্রদ্ধেয় কৃষ্ণদয়াল। ও, তুমি আমাদের কৃষ্ণদয়ালের ছেলে। আচ্ছা আচ্ছা, এই কৃষ্ণদয়াল তোমার বাল্যবন্ধু ছিলেন? আগে হ্যাঁ, আমার নাম গৌরমোহন। ও, তুমি মানে আপনি গৌরমোহন? হ্যাঁ পরেশবাবু, ইনি হিন্দু হিতৈষী সবার সভাপতি, ঘোরতর ব্রাহ্মবিদ্বেষ। হারানবাবু, গোরা আমার পরম বন্ধু। সে যেমন হিন্দু হিতৈষী সভার সভাপতি, তেমনি আমি তার সম্পাদক। ভালো ভালো পরেশবাবু, আপনার পরিবারে তাহলে এখন থেকে গোঁড়া হিন্দুদের আসর বসবে। ছি, কি যাতা বলছেন হারানবাবু? আরে গৌরমোহন বাবু বাবার বাল্যবন্ধুর ছেলে। আচ্ছা বলুন তো, সব ব্যাপারে আপনি হিন্দু ব্রাহ্ম বিরোধ খোঁজেন কেন? ভালো নয়, লক্ষণ ভালো নয়। তুমি আমার মুখে মুখে তর্ক করো না সুচরিতা। হারানবাবু, আপনি বরং ও ঘরে যান। ও ঘরে আমার স্ত্রী ম্যাজিস্ট্রেট সাহেবের কৃষি মেলার অনুষ্ঠান করবেন বলে রিহার্সাল দিচ্ছেন। সেই রিহার্সালে যোগ দিতে তো আমিও এসেছি। আর এসে দেখলাম ব্রাহ্ম পরিবারে হিন্দু হিতৈষী সবার আঁকড়া তৈরি হচ্ছে। আপনি অল্পতেই বড় উত্তেজিত হন হারানবাবু। সতীশ, তুমি বরং হারানবাবুকে ওই ঘরে নিয়ে যাও। চলুন। থাক, আমি নিজেই যাচ্ছি। বসো বসো গোরা। বুঝলে, এই কৃষ্ণদয়াল আর আমি একসঙ্গেই স্কুলে কলেজে পড়েছি। দুজনে মিলে হোটেলে গিয়ে প্রায় দিনই নিষিদ্ধ মাংসের কাবাব খেতাম। অবশ্য জানো, কৃষ্ণদয়াল ছিল আমার চেয়েও বেশি বেপরোয়া। সামাজিক বিধিনিষেধ, আচার বিচার কিছুই মানত না। হ্যাঁ, ওই জন্যই তিনি এখন অতীতের কৃতকর্মের পাপস্খলন করতে প্রায়শ্চিত্ত করছেন। সে কি কথা? তিনি এখন কি করেন? এখন তিনি নিষ্ঠাভরে নিয়ম করে হিন্দু আচার পালন করেন, জাতিভেদ মানেন। ও, আপনিও জাতিভেদ মানেন? জাতিভেদ কি আমার তৈরি যে মানব না? সমাজকে মানি, জাতিও মানি। এইসব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় বাবা? তুমি বসো না। আমি বসবো না। কেন? বসলে জাত যাবে? হ্যাঁ, যাবে। গোরা তো কোনোদিন এত বাড়াবাড়ি করে না, শুরু থেকেই রণংদেহী। আমি গৌরমোহন বাবু আর বিনয় বাবুর জন্য চা জল খাবার নিয়ে এসেছি। মা, মনে হয় গৌরমোহন বাবু ওসব ছোঁবেন না। বিনয় বাবু, আপনি আমাদের ছোঁয়া খাবেন তো? আমি খাবো, আমি খাবো। গোরা, তুমি একটু খেয়ে দেখো না। ছি বিনয়, ছি। কিসের মোহে তুমি আজ আদর্শচ্যুত হচ্ছ তা আমি বেশ বুঝতে পারছি। তুমি নিজে অধঃপতনের ক্লেদাক্ত পঙ্কিল রসাতলে নেমে যাচ্ছ, যাও, কিন্তু আমাকে সে পথে টেনে নামিও না। পরেশবাবু, আমি চলি। আরে গোরা যে সত্যি সত্যি চলে গেল। সতীশ, সতীশ তুমি যাও, ওকে ফিরিয়ে আনো। আচ্ছা বাবা। না, সতীশ কোথাও যাবে না। এমন অসভ্য লোক আমি জীবনে দেখিনি। ফোঁটা তিলক কেটে বাইরে বেরোতে লজ্জা করে না ওর? বড়দার, আর যাই হোক, গোরার মধ্যে কোনো দ্বিচারিতা নেই। যা বিশ্বাস করে তা প্রকাশ্যে পালন করার মতো সাহস ওর মধ্যে আছে। বাবা, তুমি দেখছি গৌরমোহনেরও প্রশংসা করছো। বলি হারি যাই। তা করবেন না কেন? পরেশবাবুর ভেতরে যখন হিন্দুবাণীর ঝোঁকটা প্রবল মাত্রাতেই আছে। এ কি হারান বাবু, আপনি আবার এ ঘরে এলেন কেন? আমি পাশের ঘরে দাঁড়িয়ে সব শুনেছি। ছি 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 ছি, কেলেঙ্কারি রাখছে। তা বিনয় বাবু, আপনি এসব খাবার খাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। তবে আজ নয়, হ্যাঁ আর একদিন। আজ বরং একটু যাই। গোরা যেভাবে ছুটে বেরিয়ে গেল, তাকে একটু না সামলে আমি চলি। হ্যাঁ, যান যান যান, বন্ধুকে সামলে সামলে নিয়ে যান। যত সব পুচরুকি, ভণ্ড, ঝচ্চর। কি বলছেন হারান বাবু? এই ছেলে দুটি আবার পুত্র তুল্য, তাদের সম্বন্ধে এমন ইতর কটূক্তি করবেন না। শুনুন শুনুন বরদা সুন্দরী দেবী, আপনার স্বামীর কথা শুনুন। গোঁড়া হিন্দু ব্রাহ্মণ যুবকদের উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একদিন এই ব্রাহ্ম পরিবারেও হিন্দু আরির কলঙ্ক লাগবে, আর তার জন্য দায়ী থাকবেন এই পরেশবাবু নিচে। হারান বাবু,
আমরা কিছু বলি না বলে দিনের পর দিন আপনার স্পর্ধা বেড়েই চলেছে। ললিতা, তুমি মামাবাড়ি ঘরে এলে কেন? যাও না, তোমার নিজের ঘরে যাও মা। ঘরে আর থাকতে পারলাম না বাবা। আমাদেরই বাড়িতে বসে আমাদের বাবাকে উনি গালমন্দ করবেন আর আমরা তা মেনে নেব? এ হয় নাকি? ললিতা, হারানবাবু ব্রাহ্ম সমাজের মস্ত বড় নেতা, তাকে তুই অপমান করছিস? আর হারানবাবু যে আমার বাবাকে অপমান করছেন তার বেলা? মা, এটা কিন্তু হারানবাবুর ভীষণ অন্যায়। বাবাকে আমরা সবাই শ্রদ্ধা করি। ব্রাহ্ম সমাজের কোনো পদে না থেকেও সকলের ভালোবাসা শ্রদ্ধা পান তিনি। সেই বাবাকে উনি সকলের সামনে হেনস্থা করবেন, এ আমরা কিছুতেই মেনে নেব না মা। শুনুন শুনুন বরদা সুন্দরী দেবী, শুনুন সুচরিতার কথা একবার শুনুন। কি বলছিস সুচি? হারানবাবুর সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ হয়েছে। সম্বন্ধ হলেই তার বাবাকে অপমান করার অধিকার জন্মায় না মা। চলুন হারানবাবু, চলুন তো আমরা আবার রিহার্সালটা শুরু করি। গোরা গোরা গোরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার পেছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে গেছি। কাউকে আমার পেছনে আসতে হবে না, আমার যাত্রাপথ আমার একা। তা বললে তো হবে না, আমি চিরকাল তোমার পদাঙ্ক অনুসরণ করে এসেছি। মিথ্যে কথা। পরেশবাবুর বাড়িতে যে তুমি যাবে এ কথা তো তুমি আমাকে জানাওনি। আমিও তো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত তুমি সেখানে গিয়ে হাজির হবে। আমি কোনো মোহ নিয়ে ওদের বাড়িতে যাইনি। আমি দেখতে গিয়েছিলাম কি এমন ওদের মধ্যে আছে যাতে মাত্র একদিনের আলাপেই তুমি এমন মোহগ্রস্ত হয়ে যাও। গিয়ে কি দেখলে? হ্যাঁ, দেখলাম সবটাই ফাঁপা, সবটাই মিথ্যাচার, বাগাড়ম্বর মাত্র। পরেশবাবু আর সুচরিতাকেও কি তোমার তাই মনে হলো? না, ওই পরেশবাবু বোধহয় ওই হারানবাবুদের মতো নন, আর সুচরিতা না, তাকে ঠিক আমি বুঝতে পারিনি। গোড়াবাবু, ওই তো তোমার 1 নম্বর শিষ্য অবিনাশ এসে গেছে। এই যে বিনয়বাবু, আপনি এখানে? আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। নন্দছুত্রের ব্যাপারটা আপনি জানেন গোড়াবাবু? নন্দ গুরুতর অসুস্থ আমি জানি। ওদের বাড়িতে গিয়ে আমি বলে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্যে, সেজন্য টাকা পয়সাও দিয়ে এসেছিলাম। বলেছিলাম প্রয়োজন হলে হাসপাতালে দিতে। আর হাসপাতাল? নন্দর মা বাবা তাকে ডাক্তারও দেখায়নি, হাসপাতালেও দেয়নি। নন্দর মা নাকি বলেছে তার ছেলেকে ভূতে পেয়েছে, আর তাই তারা ভূতের ওঝাকে ডেকে এনেছে। ওঝা তো নন্দকে দুবেলা ঝাঁটাপেটা করছে। কি কুসংস্কার, কি অন্ধত্ব, কি বিপুল অশিক্ষা! এই আমার দেশ, এই আমার ভারতবর্ষ বিনয়। তুমি বা কি করছিলে অবিনাশ? তুমি নন্দর বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বোঝাওনি কেন? কি যে বলেন বিনয়বাবু, আমি ভদ্রগড়ের ছেলে হয়ে নিচু জাতের নন্দছুতরের বাড়ি যাব? দেখেছো গোরা, জাত পাত ছুয়াছুত কি অবস্থা করেছে হিন্দু সমাজের। নন্দ নিচু জাতের মানুষ হলেও হিন্দু হিতৈষী সভার সবচেয়ে উৎসাহী কর্মী। ওর মতো সাহস খুব কম জনের মধ্যে আছে। নন্দকে অবহেলা করো না অবিনাশ। কিন্তু আপনিই তো শিখিয়েছেন গোড়াবাবু, জাতিভেদ হিন্দু সমাজের ভিত্তি। জাতিভেদের ধুয়ো তুলে ইংরেজরা যখন ভারতীয় সভ্যতার নিন্দা করে, তখন আমি ওদের অপপ্রচারের জবাব দেবার জন্যে জাতিভেদের সমর্থনে যুক্তি সাজাই। কিন্তু তার মানে এই নয় যে জাতপাত জিনিসটা খুব ভালো। অবিনাশ, গোরা নিজে প্রতিদিন সকালবেলায় ওই সব নিম্ন শ্রেণীর লোকেদের বস্তিতে যায়, ঘরে ঘরে তাদের খবর নেয়। তারা গোরাকে ডাকে দাদা ঠাকুর। গোরা নিচু জাতকে অবজ্ঞা করে না অবিনাশ। নিজ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী আমার ভাই। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই এ কথা সত্য। তবে নন্দকে যে আপনি এতটা গুরুত্ব দেন তা জানতাম না। নন্দ আজ বিনা চিকিৎসায় মরছে। আমি এখনই ওদের বাড়ি যাব। বিনয়, কি আশ্চর্য! একটা মোটা মতন মাতাল ঘড়ির চেন পরা বাবু সহিসকে সরিয়ে দিয়ে নিজেই জুড়ি গাড়ি চালাচ্ছে, আর গাড়িটা সাপের মতো এদিক ওদিক এঁকে বেঁকে চলেছে। পথচারীরা তো ভয় পালাচ্ছে। দেখো দেখো, এই বজ্জার জমিদারটার জুড়ি গাড়ি মোট বদ গরিব মুসলমান বৃদ্ধকে প্রায় ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। বেচারার এক ঝাঁকা ফল, সবজি, আন্ডা, রুটি, মাখন সব গড়াগড়ি খাচ্ছে রাস্তায়। এই শয়তান, থামা গাড়ি, থামা বলছি, নইলে তোর একদিন কি আমার একদিন। কি করছো কি গোরা? গোরা ছুটছো কোথায়? তোমার গর্জন শুনে ওই মদমত্ত জমিদার নন্দন আরো জোরে জুড়ি গাড়ি চালিয়ে এতক্ষণে পগার পার। ও ওঠো ভাই, ওঠো।
তোমার কোথাও লাগেনি তো? এ কি গোরাবাবু, আপনি ব্রাহ্মণ হয়ে ওই বিধর্মী মুসলমানকে চলেন? না 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 না, এমন করবেন না। আমার হাতটা ধরে রাস্তার ওপাশে এসো ভাই, এইখানটায় বসো। হায় আল্লাহ, আমার জিনিসগুলো সব রাস্তায় ছড়িয়ে গেছে। মালিককে আমি কি জবাব দেব? মালিক আমার মাইনে থেকে সব টাকা কেটে নেবে। ঠিক আছে, তুমি একটু এখানে বসে জিরো, ততক্ষণ আমি তোমার জিনিসগুলো যতটা পারি কুড়িয়ে দিচ্ছি। বিনয়, তুমি আমার সঙ্গে একটু হাত লাগাও। গোরাবাবুকে বোঝাও ভার, হিন্দু হিতৈষী সভার সভাপতি কিনা আজ গরিব মুসলমানের খিদমত কাটছে। ওই মাতাল জমিদারটা তোমাকে শুধু ধাক্কা মারেনি, তোমার মুখে চাবুক মেরেছে, তবু তুমি সব সহ্য করলে। যে দোষী আল্লাহ নিজেই তাকে শাস্তি দেবেন বাবা, আমাদের আর সাধ্য কি? আসল কথা তুমি এড়িয়ে যাচ্ছ ভাই। শুনে রাখো, ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্ট লোকের বাড়বাড়ন্ত হয়। তোমাদের মোহাম্মদ সে কথা বুঝতেন, তাই তিনি ভালো মানুষে যে ধর্ম প্রচার করেননি। আর গীতায় শ্রীকৃষ্ণ দুষ্কৃতীদের বিনাশের কথা বলেছেন। এসব কি বলছেন গোরাবাবু? আপনি কি হিন্দু ধর্মের সঙ্গে মুসলমান ধর্মকে মিলিয়ে মিশিয়ে দেবেন? এটা কি উচিত হচ্ছে? বুঝলে বিনয়, হিন্দুর জ্ঞান আর মুসলমানের শৌর্যের মিলনেই নতুন ভারতবর্ষ জন্ম নেবে। হিন্দু হিতৈষী সভার সভাপতির মুখে এ কি গোলমেলে কথাবার্তা? দেখো ভাই, তোমার যা লোকসান গেছে সে তো আর সইবে না তোমার, তাই তোমার ওইসব নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র আমি কিনে নিলাম। এই নাও টাকা। আল্লাহ আপনাকে দোয়া করবেন বাবু। এটা কি ঠিক হলো গোরাবাবু? আপনি একজন হিন্দু হয়ে একজন মুসলমানকে? হ্যাঁ, সেই জন্যই তো দিচ্ছি। এক হিন্দু জমিদার এই গরিব মুসলমানের যে চরম ক্ষতি করেছে, আমার স্বজাতির সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই এই টাকা দিচ্ছি। চলো বিনয়, তুমি আর আমি এখন নন্দর বাড়িতে যাই। কিন্তু আমার পক্ষে না না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। নন্দর বাড়িতে গেলে তো আবার তোমার চাঁদ যাবে। এসো বিনয়, চলো। কিরে, তোদের এত বেলা হলো যে? মা, নন্দর বাড়ি গিয়েছিলাম। শুনেছিলাম নন্দর বাড়ি অসুখ, তা কেমন আছে সে? নন্দ আর নেই মা। হ্যাঁ, সে কি অমন তরতাজা জলজান্ত ছেলেটা নেই? কি হয়েছিল? ওর বাপ দোকানে বসে ছুতো মিস্ত্রি কাজ করত নন্দ। বেশ কয়েকদিন আগে কাজ করার সময় একটা বাটালি নন্দর পায়ে পড়ে যায়, প্রচুর রক্তপাত হয়েছিল। কিন্তু নন্দর মা ডাক্তার ডাকিনি, ও যা ডেকে এনে ঝাড়ফুঁক করিয়েছিল। আজ নন্দ ধনুষ্টঙ্কার হয়ে মারা গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে নন্দ নেই। অমন স্বাস্থ্য, অমন শক্তি, অমন তেজ, অমন হৃদয়, এই অল্প বয়সে সব শেষ, সব। এত অস্থির হোসনি বাবা, জীবন মৃত্যু বিশ্ববিধাতার লীলা খেলা। ও কি অগাধ মূর্খতা, কি ভয়ঙ্কর কুসংস্কার, আর তার কি ভয়ানক শাস্তি! একটি তরুণ প্রাণের অকাল বিসর্জন। এই মূর্খতার কুসংস্কারে ভরা ভারতবর্ষই আমাদের দেশ বিনয়। তোমার আমার মতো শিক্ষিত লোকেরা যদি ভাবে এই অশিক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে মস্ত ভুল হবে। কুসংস্কারে এই আধার ভারতবর্ষকেই আমাদের ভালোবাসতে হবে। কুসংস্কার আচ্ছন্ন এই মানুষগুলোর সঙ্গেই আমাদের একাত্ম হতে হবে। এইসব আলোচনা পরে করিস। আয়, তোদের দুজনেরই মুখ শুকিয়ে রয়েছে। আমি লক্ষ্মিয়াকে বলছি তোদের আসন পেতে দে, আমি তোদের খেতে দিচ্ছি। না মা, আমরা খাবো না, আমিও নয়, বিনয়ও নয়। কি বলছিস গোরা?
হ্যাঁ মা, তোমাকে অনেক দিনই বলেছি লক্ষ্মীয়াকে তাড়াও। সে শুধু আদিবাসী নয়, সে খ্রিস্টান। তার ছোঁয়া খেতে আমরা পারি না, আমরা সেজন্য অসুচি হয়ে যাচ্ছি। বলছিস কি তুই? হ্যাঁ, ওই লক্ষ্মীয়া তোকে ছোট থেকে মানুষ করেছে গোড়া, আজও সে এই বাড়িতে পড়ে আছে শুধু তোকে দুবেলা দেখতে পাবে বলে। আর আজ তুই বলছিস লক্ষ্মীয়াকে তাড়িয়ে দাও? হ্যাঁ বলছি, লক্ষ্মীয়া বিজাতীয় ধর্মে বিশ্বাস করে, সে আমাদের শুদ্ধাচারে ব্যাঘাত ঘটায়। ঘোড়া, লক্ষ্মীয়া বুড়ো হয়ে গেছে, আমি তাকে তাড়ালে তার দুমুঠো ভাতও জুটবে না রে। তবে তাকে মাসোহারা দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও, কিন্তু তোমার কাছে রেখো না। বুঝতে পারি না গোরা, আমি তোমাকে ঠিক বুঝতে পারি না যে তুমি নন্দছুতুরের মৃত্যুতে চোখের জল ফেলো, যে তুমি এক বুড়ো মুসলমানের পাশে দাঁড়িয়ে উঁচু জাতের অত্যাচারী জমিদারকে মারতে ছোট, সেই তুমি যে কি করে লক্ষ্মীয়াকে তাড়াতে চাও, এ দুটোকে ঠিক মেলাতে পারি না। এই যে সবিরোধ। এসব কথার উত্তর আমি পরে দেব, আপাতত আমার খিদে পেয়েছে, আমি মহিমদাদার ঘরে যাচ্ছি, তুমিও চলে এসো। মা, গোরা মহিমদাদার কাছে যায় যাক, আমি তোমার কাছেই খাবো মা। না না না, সে হয় না বিনয়, এতে তোদের বন্ধুত্ব বিচ্ছেদ হবে বাবা, সে আমি সইতে পারবো না। কিন্তু মা, তোমার মুখ যে অন্ধকার হয়ে গেছে, গোরা তোমাকে এত বড় আঘাত দিতে পারলো? ছেলের আঘাত বুক পেতে নিতে পারি বলেই তো আমি মা হয়েছি বাবা। মা, তুমি তো দিতেছ মা যা আছে তোমারে, স্বর্ণ শস্য তবু জাহ্নবী বাড়ি, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। উমা, বিনয়বাবু যে, আসুন আসুন, ঘরে আসুন। কে এসেছে? লাবণ্য? বিনয়বাবু এসেছেন মা। বিনয়বাবু, এই চেয়ারটায় বসুন। বাবার সুচি দিদি একটু বাইরে গেছেন, এখনই ফিরবেন। না না, আপনাকে অত ব্যস্ত হতে হবে না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো আপনাদের বাড়িতে এসে ঢুকে পড়লাম। ভালোই করেছেন এসে, এরকম মাঝে মধ্যে আসবেন। যদিও সেদিন আপনার ওই বন্ধু গোরাবাবু খুবই অসভ্যতা করেছিলেন, কিন্তু সেজন্য তো আর আপনি দায়ী নন, তাই আপনি যখন ইচ্ছে বাড়িতে আসবেন। উমা, তুমি বিনয়বাবুকে বলো না আমাদের অনুষ্ঠানে অংশ নিতে। আমাদের তো এমনিতেই লোক কম পড়ছে, তার উপর রিহার্সালেও সবাই আসছে না। ঠিক বলেছিস তো, হাতের কাছে বিনয়বাবুই যখন রয়েছেন তখন অন্যদের কথা ভাবতে যাব কেন? বিনয়বাবু, আমাদের অনুষ্ঠানে দু একটা ইংরেজি কবিতা আবৃত্তি হবে, আর ইংরেজি নাটকের একটা সিন অভিনয় হবে, আপনাকে অংশ নিতে হবে। কিন্তু আমি কোনোদিন ওসব করিনি যে, আর ঠিক পেরে উঠবো না। ঠিক পেরে উঠবেন? আমরা মেয়ে হয়ে অভিনয় করছি আর আপনি পারবেন না, এ হয় নাকি? খুব পারবেন, তার উপর আপনি MA পাস, কত ভালো ইংরেজি জানেন। বরং আপনি আমাদের উচ্চারণের ভুল ত্রুটি শুধরে দেবেন। লাবণ্য তো ঠিকই বলেছে, পরে আপনি ওদের ওই ইংরেজি বলাটা শিখিয়ে দেবেন, তার আগে আমি অবশ্য আপনাকে অভিনয় করাটা শিখিয়ে দেব। আচ্ছা আচ্ছা। মা, আমি কি তাহলে? তুমি দোতলার ঘরে সুধীর বসে আছে, ওর সঙ্গে তোমার পাট দুটো ঝালিয়ে নাও, যাও। ঠিক আছে। আর বিনয় বাবু, আপনি একটু বসুন, আমি আপনার পাঠ লেখা কাগজটা নিয়ে আসি। এ কি বিনয় বাবু, এখনো বসে আছেন? মা ফিরে আসার আগেই পালিয়ে যান, এমন সুযোগ জীবনে আর পাবেন না, পালান।
ললিতা। যাক, আমার নামটা তাহলে মনে আছে। আমিও আপনাকে এক দেখাতেই চিনে রেখেছি, ওই জন্যই তো বাঁচাতে এলাম। পালিয়ে যান, সরে পড়ুন। আপনি আমাকে পালিয়ে যেতে বলছেন? তা নয় তো কি, রিহার্সালের হাত থেকে বাঁচতে চাইলে এক্ষুনি পালান। আপনার বুঝি এসব ভালো লাগে না? না না, একদম না। সাহেবদের তোষামত করে আমার মা এসব অনুষ্ঠান জোগাড় করেন। এমন আতিকলাপনা আমার একটুও ভালো লাগে না। সুচরিতা, সুচরিতা আছো নাকি? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হারান বাবু এসে গেছেন। এই যে ললিতা। আচ্ছা, এই সুচরিতা কোথায় গেল? সুচি দিদি বাবার সঙ্গে একটু বেরিয়েছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, অথবা চলেও যেতে পারেন। চলে গেলেই অবশ্য ভালো। ললিতা, তুমি দেখছি আজকাল আমাকে সহ্যই করতে পারো না। আমার দেবতুল্য বাবাকে কেউ যদি অপমান করে আমি তাকে শ্রদ্ধা করব না। আরে হারান বাবু এসে গেছেন। দেখুন বরদা সুন্দরী দেবী, আপনার মেজ মেয়ে ললিতা কি চ্যাটাং চ্যাটাং কথা। আরে ওই মেয়ে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি হারান বাবু। সব সব ওর ওই বাপের আশকারাতে হয়েছে। এর জন্য পরেশবাবুকে একদিন অনেক দুঃখ পেতে হবে। জানেন হারান বাবু, বিনয় বাবু এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কি? বিনয় বাবু ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছে? আহা, ব্রাহ্ম সমাজে যোগ দেবেন কেন? উনি আমাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেবের ওখানে অনুষ্ঠান করবেন। ও তাই বলুন, অনুষ্ঠান করবেন? ভালো, করলেই ভালো। এই নিন বিনয় বাবু পাঠ লেখা কাগজটা। আমি কি পারবো? খুব পারবেন। আমি ঠিক আপনাকে তৈরি করে নেব। চলুন একটু রিহার্সাল করে নি। চলুন হারান বাবু, আপনিও চলুন। এই যে বিনয়, কতদিন পর তোমায় দেখলাম। কেন মহিম দাদা? আমি তো প্রায় দিনই এই বাড়িতে আসি। আমি অবশ্য ব্যস্ত ছিলাম। একদিকে আপিসের কাজ, অন্যদিকে মেয়ের বিয়ের পাত্র খোঁজা। না না, হেসো না হেসো না, তোমার তো বিয়েই হয়নি, তুমি সব কি বুঝবে। বিনয়, আরে এই কথাটা তো মনে হয়নি। তোমার বিয়ে হয়নি না? তার মানে তুমিও পাত্র হতে পারো। আরে তোমার সঙ্গেই তো শশীমুখীর সম্বন্ধ হতে পারে। যা, কি যাতা বলছেন? না না, একদম যাতা কথা নয়, একদম খাঁটি কথা। ইস, এতকাল কথাটা যে কেন আমার মাথায় আসেনি। কি যে বলেন মহিম দাদা? না না বিনয়, অমত করো না। শশীমুখীকে তুমি গ্রহণ করো বাবা। মহিম দাদা শুনুন, শশীমুখী অনেক ছোট। কত কম বয়স বলুন তো? শশীমুখীর মাকে আমি যখন বিয়ে করেছিলাম তখন তারও বয়স কম ছিল। এটা কোনো ব্যাপারই নয়। এই যে বিনয়, এসেছিস বাবা? আমি মনে মনে তোর কথাই ভাবছিলাম। আমিও বিনয়ের কথাই ভাবছিলাম। বুঝলে মা, শশীমুখীর জন্য আর পাত্র খোঁজার দরকার নেই, হাতের কাছে বিনয়ই তো রয়েছে। মহিম, গোড়ার সঙ্গে একবার কথা বলে দেখ। গোড়া? হ্যাঁ বেশ, বলবো। আমি এখন আসছি মা। মা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও তো। গোড়ার মত না নিয়েই খাবি বাবা? গোড়া সেদিন কোনো ব্যাপারে উত্তেজিত ছিল, সেই জন্যই অমন অসংযত জেদ করেছিল। কিন্তু আমি আর তার এইসব অন্যায় আদেশ মানব না। বিনয়, তুই বুঝি ইদানিং পরেশবাবুদের বাড়িতে খুব যাতায়াত করছিস? তুমি কি করে জানলে মা? মুক্ত বাতাস যে কোন দিকের খোলা জানলা দিয়ে আসে তা আমি বুঝি বিনয়। মা, আজ আমি তোমাকে ওদের বাড়ির সব কথা বলবো। পরেশবাবুর কথা, সুচরিতার কথা, ললিতার কথা, সব সব। The Brahmo religion is the greatest religion of the world. The Brahmo way of life. The Brahmo way. কি হলো সুচরিতা? মন দিয়ে শুনছো না কেন? মন দিয়েই শুনছি হারান বাবু। বড্ড শক্ত প্রবন্ধ, ঠিক বুঝতে পারছি না। দেখো, হারানচন্দ্র নাগ সস্তা লেখা লেখে না। সুচরিতা, বাবা। সুচি, মা, কাকে ধরে এনেছি দেখো। গৌরমোহন বাবু। হিন্দু হিতৈষী সভার নেতাকে আবার
আদর করে ডেকে এনেছেন। পরেশবাবু, সেদিনের ঘটনার পরেও শিক্ষা হয়নি আপনার? সেদিনের ঘটনার জন্যে আমি লজ্জিত হারানবাবু, সত্যি সেদিন বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। দেখুন হারানবাবু, গোরা যখন দুঃখ প্রকাশ করছে তখন ওসব কথা মন থেকে মুছে ফেলাই ভালো। বসো বসো গোরা। আমি সুচরিতাকে আমার ব্রাহ্ম ধর্মের উপর আর্টিকেলটা পড়ে শোনাচ্ছিলাম। পরেশবাবু আর গৌরমোহনবাবু বরং এ ঘরেই কথা বলুন, আমরা পাশের ঘরে গিয়ে লেখাটা পড়ি। চলো সুচরিতা। ইংরেজি লেখা আমি খুব একটা বুঝি না হারানবাবু, আমি এ ঘরেই থাকি। জানো গোরা, বিনয় মাঝে মধ্যেই এ বাড়িতে আসে। হ্যাঁ জানি। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেবের আমন্ত্রণে খুব শীঘ্রই অনুষ্ঠান করতে যাব। বরদা সুন্দরী দেবী সেই জন্য রোজই এ বাড়িতে রিহার্সাল দেন, আর সেই রিহার্সালে আপনার বন্ধু বিনয়বাবু প্রতিদিনই হাজির থাকেন। সেটা বিনয়ের অভিরুচি। আমি অন্তত অত্যাচারী বিদেশি শাসকের দাক্ষিণ্য করবার জন্যে এই ধরনের অনুষ্ঠান করতে যেতে রাজি হতাম না। আপনার এত অহংকার কিসের মশন? আমরা নিজেরাই যখন ইংরেজদের সঙ্গে মেলামেশা করার যোগ্য নই। যদি সে কথাই সত্য হয়, তবে অযোগ্যতা সত্ত্বেও ইংরেজদের সঙ্গে মেলবার জন্য লালায়িত হওয়া অত্যন্ত লজ্জাজনক। এ কথা অবশ্যই ঠিক। ইংরেজের সমকক্ষ না হয়ে তাদের সঙ্গে মিশতে যাওয়া শুধু অনুচিত নয়, অপমানজনক। বাহ বাহ বাহ, চমৎকার। সুচরিতাও দেখছি গৌরমোহন বাবুকে সমর্থন করছে, অথচ এই বাড়ির কর্ত্রী বরদা সুন্দরী দেবী ম্যাজিস্ট্রেট সাহেবের আমন্ত্রণে অনুষ্ঠান করার জন্য উঠে পড়ে লেগেছেন। সুচরিতা দেখছি পরেশবাবু স্ত্রীকেও অপমান করতে সাহস পায়। হারানবাবু, এ মিথ্যে। না, মিথ্যে নয়। আমি কখনোই মাকে অপমান করিনি হারানবাবু। আপনি আপনি কিন্তু আমার কথাকে পেঁচিয়ে ধরছেন। আমি কিছুই পেঁচাইনি, যা সত্য আমি তাই বলেছি। আহা, অযথাই আপনি উত্তেজিত হচ্ছেন হারানবাবু। শান্ত হন। আমি আগেই সন্দেহ করেছিলাম আপনার পরিবারের তলে তলে হিন্দুয়ানি স্রোত বইছে। ওই দেখুন দেখুন, সুচরিতার বইয়ের আলমারিতে শোভা পাচ্ছে গৌরমোহন বাবুর বই হিন্দুইজম। সুচরিতা গৌরমোহন বাবুর লেখা পড়েন বলেই আজ আমার মূল্যবান প্রবন্ধ শুনতে চায় না। ব্রাহ্ম ধর্মের আজ চরম দুর্দিন, আর এর জন্য আপনি দায়ী পরেশবাবু, আপনি। কি হারানবাবু চলে যাচ্ছেন যে? আরে হারানবাবু, আরে দাঁড়ান দাঁড়ান ভাই। তুমি কি সত্যি আমার বই পড়ো সুচরিতা? পড়ি বই কি, আপনার সব বই আমার কাছে আছে। কোত্থেকে পেলে? বিনয় দিয়েছে বুঝি? তিনি ছাড়া আর কে দেবেন বলুন? আমি শুধু তোমার কাছেই আসবো সুচরিতা। এই দুর্ভাগ্য পীড়িত দেশের পুনরুত্থানের কাজে তোমাকে আমার বড় দরকার, বড় দরকার। বেশ, কবে আপনি ডাকবেন আমি তারই প্রতীক্ষায় থাকব। আজ চলি। আসুন। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। কি বিনয়বাবু, আপনি তাহলে ভালোই প্যাঁচে পড়েছেন। বলুন কেন এ কথা বলছেন কেন? বলবো না, এক সময় একদমই অভিনয় করতে চাইছিলেন না, আর এখন প্রতিদিনই রিহার্সালে আসছেন। শুধু তাই নয়, আবার সবাইকে ইংরেজি উচ্চারণও শেখাচ্ছেন। আমি আজ এ বাড়িতে ঢোকা মাত্র খবর পেলাম গোরা নাকি আজ সকালে এই বাড়িতে এসেছিল। সুতরাং যে বাড়িতে গোরা আসতে পারে সে বাড়িতে আমিও আসতে পারি। সুধীরবাবু, সুধীরবাবু, আমার চাবিটা দিন, আমার চাবিটা দিন। আমার বাক্সের চাবিটা দয়া করে লুকিয়ে রাখবেন না। লাবণ্য দিদি, কি হয়েছে রে? দেখ না ভাই ললিতা, সুধীরবাবু আমার বাক্সের চাবিটা লুকিয়ে রেখেছেন, কিছুতেই দিচ্ছেন না।
সুধীরবাবু দিন না, দিন সুধীরবাবু, দিন বলছি। সুধীরবাবু প্রায় দেখি লাবণ্যর পেছনে লাগছেন। লাবণ্য সুধীরবাবুর সঙ্গে খুনসুটি করেন। লাবণ্য দিদির সঙ্গে সুধীরবাবুকে বেশ মানাবে, তাই না বিনয়বাবু? লাবণ্যর সঙ্গে না হয় সুধীরবাবুকে মানাবে, কিন্তু আপনার সঙ্গে কাকে মানাবে জানি না, আমি যাই। ললিতা, ললিতা কোথায় চললেন? ললিতা! কোথায় আর যাবে, বাড়িতেই থাকবে। এখনই রিহার্সাল শুরু হবে বিনয়বাবু, সকলেই এসে গেছে, আপনিও চলে আসুন, দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হাতে কিন্তু আর বেশি দিন নেই, আর দিন 10 বাদেই আমরা রওনা হব। তার মধ্যে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিতে হবে। কি যে হবে তাই আমি ভাবছি। কিচ্ছু খারাপ হবে না, সব কিছু ভালো হবে। সকলেরই তো পাঠ মুখস্থ, ভয় নেই। ভালো হলেই ভালো। আপনি এবার ও ঘরে চলে আসুন তো, আপনি এলেই শুরু করব। আপনি গিয়ে শুরু করুন, আমি যাচ্ছি। বিনয়বাবু, বিনয়বাবু, এই গোলাপ ফুল দুটো নিন। ললিতা দিদি দিল। কে দিল? ললিতা? হ্যাঁ, সুধীর বাবু লাবণ্য দিদির জন্য একটা বড় ফুলের তোড়া এনেছিল। ললিতা দিদি সেখান থেকে এই লাল গোলাপ দুটো খুলে নিয়ে আমাকে বলল, যা তো সতীশ, এই গোলাপ দুটো তোর প্রাণের বন্ধু বিনয়বাবুকে দিয়ে আয়, যা। তাই? তারপর? তারপর বলল, শোন হাদারাম, আমি যে দিতে বলেছি তা একবারও বলবি না, কেমন? আর তুমি সে কথা আমাকে বলে দিলে? ও মা, বলে ফেলেছি বুঝি। ইস, কি ভুল করেছি। আপনি কিন্তু ললিতা দিদিকে একদম বলবেন না যে আমি বলেছি। আমি যাচ্ছি। না, আমি কাউকে এই কথা বলবো না। এই লাল গোলাপ দুটো গোপন অহংকারের মতো আমার বুকের ভেতর লুকিয়ে রাখবো। মা, গোড়াকে বিনয় আর শশীমুখীর বিয়ের কথা এবার বলো। আর দেরি করো না মা, প্রতিদিন শশীমুখীর বয়স বাড়ছে। তুই আর জ্বালাসনি মহিম, এখনো 10 বছর পেরোয়নি যে মেয়ে, তুই তার বয়সের বাড়া দেখছিস। ব্রাহ্মদের ঘরে দেখিস না কত বয়স পর্যন্ত মেয়েরা বিয়ে না করে থাকে? তারা লেখাপড়া শেখে। শেষকালে কি তুমি আমাকে ব্রাহ্ম হতে বলো? বাবা তাহলে ত্যায্য পুত্তুর করবে, এক কোনাও সম্পত্তি পাবো না, একটা পয়সাও পাবো না। বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে। তুই না খেয়েও মরবি না, ব্রাহ্ম হবি না, তোর কোনো চিন্তা নেই। চিন্তা নেই বলছো? তার মানে বিনয় শশীমুখীকে বিয়ে করবে? বিনয় শশীকে বিয়ে করবে এ কথা তো বলিনি, তবে তোর মেয়েরও খারাপ বিয়ে হবে না। নিজের মা তো নও, সৎ মা, তাই সব উল্টো পাল্টা কথা বলছো। তুমি জানো বিনয় এখন ব্রাহ্ম বাড়িতে যাতায়াত করছে? তাতে কি হলো? ওরে বাবা, সেখানে যে গাদা গাদা বিয়ে না হওয়া আদ্দামরা ধিঙ্গি মেয়েরা রয়েছে, ওরা কি বিনয়ের মতো পাত্রকে ছেড়ে দেবে? ওই জন্যই তো বলছি, অত তাড়াহুড়ো করিস না, আর একটু দেখ। হ্যাঁ, আমি দেখতেই থাকি। আর ব্রাহ্ম ঘরে কোনো শাকচুন্নি পেতনি বিনয়ের বউ হয়ে এ ঘরে আসুক, না না, সে হবে না। বিনয়কে আমি কিছুতেই হাতছাড়া করব না। মা, এই যে গোড়া এসে গেছে। গোড়া, বিনয়ের সঙ্গে আমি শশীমুখীর বিয়ে দিতে চাই। বেশ তো, দাও না, এতে আপত্তি করার কি আছে? এই তো আমার ভাইয়ের মতো কথা। যাক, আমি নিশ্চিন্ত হলাম, এবার চলি। তুই যে এক কথায় শশীমুখী আর বিনয়ের বিয়েতে মত দিলি গোড়া, অথচ আমি যখন কথাটা তুলেছিলাম তখন তো কি সব প্রতিজ্ঞার কথা বলেছিলি। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ মা। পরেশবাবুর বাড়িতে বিনয় যাতায়াত করছে বলে তুই শশীমুখীর সঙ্গে বিয়ে দিতে চাইছিস, তাই না? ঠিক ধরেছ মা, এছাড়া বিনয়কে ফেরাবার অন্য কোনো পথ নেই। জোর করে কি কিছু করা ভালো বাবা? সে দেখা যাবে কোন। শোনো মা, আমি বেশ কয়েকদিনের জন্যে বাইরে যাব। হ্যাঁ, সে তোমার কাঁধের জোলা দেখে বুঝতে পেরেছি। তা হঠাৎ বাইরে যাচ্ছ কেন? ভারতবর্ষকে জানতে। গ্রাম না দেখলে ভারতবর্ষকে চেনা যায় না। সাবধানে থাকবি বাবা। তা একা যাচ্ছিস না সঙ্গে কেউ আছে? না, অবিনাশ রমাপতিরা সঙ্গে যাবে, তবে কতদূর যাবে তা আমি জানি না। বিনয়কে সঙ্গে নিবি না? না মা,
বিনয়ের পথ আর আমার পথ এখন আলাদা। থাক থাক, প্রণাম করতে হবে না। আমার আশীর্বাদ তোর সঙ্গে সঙ্গেই থাকবে বাবা। আসিমা। আনন্দময়ী, ও আনন্দময়ী। আমি এইখানে। হ্যাঁ, এই যে আনন্দময়ী। আচ্ছা, গোরা মনে হয় বাইরে ঘুরতে গেল। আমার ঘরের দরজার কাছে দণ্ডবোধ হয়ে প্রণাম করে গেল। তা কোথায় গেল তুমি কিছু জানো? বললো তো কিছুদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। কি সর্বনাশ! গ্রামাঞ্চলে এই সময় কি বলছো তুমি? কেন সর্বনাশ কেন? আরে বাংলার গ্রামে গ্রামে এখন নীল চাষ নিয়ে হাঙ্গামা বেঁধেছে। নীলকর সাহেব আর নীল চাষিদের মধ্যে জোর লড়াই শুরু হয়ে গেছে। আরে এই সময় কিনা দেখো তো গোরা গ্রাম ঘুরতে গেল। হ্যাঁ, সর্বনাশের কি বাকি রইল বলো তো? সর্বনাশের বাকি রইল কি বাকি রইল? বড়দা শিগগির এসো, দেখো কে এসেছে। এত চেঁচাচ্ছ কেন? কে এসেছে? ও গোরা বাবু? হ্যাঁ, গোরা কদিনের জন্য বাইরে যাচ্ছে, যাবার আগে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। তা দেখা করতে এসেছে তো কি করব? পেখম তুলে নাচবো? ঢং। বড়দা, অভদ্রতা করার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই। ভদ্রতা করতে হয় তুমি করো, আমিও সবে নেই। তুমি কিছু বলবে গোরা? বলছিলাম সুচরিতা আছে, ওই তার সঙ্গেও একবার দেখা করে যাই। হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবে বাবা। সুচিমা, আসছি বাবা। এদিকে এসো, ওই গোরা এসেছে, তোমায় ডাকছে। না, সুচি এখন আসতে পারবে না। কেন পারবো না? কেন পারবো না? গোরা বাবু, আপনি কি আমায় কিছু বলবেন? হ্যাঁ, আমি গ্রামাঞ্চলে ঘুরতে যাচ্ছি। বেশ কিছুদিন হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না, তাই দেখা করে গেলাম। কেন যাচ্ছেন? হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে? আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্রামে থাকে এবং তারা কৃষিজীবী। হিন্দু হিতৈষী সভার পক্ষ থেকে আমরা তাই গ্রামে যাচ্ছি ভারতবর্ষকে জানতে এবং বুঝতে। কিন্তু বিশেষ কোনো ধর্মের চশমা পরে কি ভারতবর্ষকে জানা যায় গোরা? ভারতবর্ষ যে অনেক বড়। হিন্দু ধর্মই ভারতবর্ষের প্রধান ধর্ম। হ্যাঁ, প্রধান হতে পারে, কিন্তু একমাত্র ধর্ম তো নয়। আচ্ছা, ঠিক আছে, ফিরে এসে নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজ আমি চলি। ঠিক আছে, তাই হবে বাবা। এসো, সাবধানে থেকো। পরম ব্রহ্ম তোমাদের রক্ষা করুন। সুচিমা, তুমি এখন যাও। আচ্ছা বাবা। আচ্ছা, সুচরিতার কি কোনো আক্কেল নেই? গোরা ডাকছে বলেই এখানে চলে আসতে হবে? গোরাকে তুমি এখনো বুঝলে না বড়দা। সে ভুল হোক কি ঠিক হোক, আমাদের সঙ্গে তার মতে মিলুক বা না মিলুক, গোরা এমন একটা বড় জায়গা থেকে মানুষকে ডাক দেয়। তার বিশ্বাসের এমন একটা নিঃসংকোচ জোর আছে যে তাকে অস্বীকার করা যায় না। বড়দা, সুচির সাধ্য কি গোরার আহ্বানে সাড়া না দেয়? সত্যি গোরাবাবু, আপনার সঙ্গে তাল মিলিয়ে চলাটা যে কত কঠিন, তাই অভিযানে না এলে বুঝতাম না। অবিনাশ, আমরা অভিযান করছি ভারতবর্ষের মর্মকেন্দ্রটিকে আবিষ্কার করতে, যার প্রাণ ভোমরাটি লুকিয়ে আছে এই বিস্তীর্ণ গ্রামাঞ্চলে। তাই এই অভিযান। কিন্তু কি জানেন গোরাবাবু, এবার আপনি সত্যিই নিঃসঙ্গ হয়ে পড়বেন। হিন্দু হিতৈষী সবার যে সমস্ত ছেলেরা শুরুতে আপনার সঙ্গে বেরিয়েছিল, একে একে তারা সবাই খসে পড়েছে। রয়ে গেছি শুধু সবেদন নীলমণি, এই আমি। কিন্তু আমিও আর পারছি না। এবার থামুন। থামা নেই অবিনাশ, থামা নেই। চরই বেতি, এই চিরন্তন চলার কথাই বলেছিলেন মুনি ঋষিরা। বেশ ছিলাম ঘোষপাড়ায়। হিন্দু প্রধান গ্রাম শুধু নয়, ভদ্র ঘরের উঁচু জাতের লোকজনও কম ছিল না সেখানে। আমাদের আদর যত্নও করছিল বেশ, কিন্তু সেসব আপনার ভালোই লাগলো না। তুমি শুধু ওই ভদ্রবাবুদের আদর যত্নই দেখেছ, তার অন্তরালের অন্ধকারটা দেখোনি? অন্ধকার? কিসের অন্ধকার? যাদের আমরা ছোট লোক বলি, ঘেঁয়ো ভূত বলে উপহাস করি, যারা খেতে খামারে ফসল ফলায়, তাদের রক্ত শুষেই ওইসব ভদ্রবাবুদের রমরমা। আর
এই জমিদার আর নায়েবদের রক্ষাকর্তা। শোনোনি ওই সাহেব ম্যাজিস্ট্রেট ব্রাউনলো কিভাবে বাংলার চাষিদের ওপর অত্যাচার করছে? নিরন্ন কৃষকের কান্না আমি শুনতে পাচ্ছিলাম, তাই আর এক মুহূর্ত ওখানে থাকলাম না। এদিকে কোথায় চলেছেন গোরাবাবু? এদিককার গ্রামগুলো কেমন যেন ছন্ন ছাড়া। হ্যাঁ, তার কারণ এদিকে কোনো তথাকথিত ভদ্রলোক থাকে না। এখানে থাকে নিচু জাতির হিন্দু আর মুসলমান চাষিরা। তাহলে এখন আমরা ঠিক কোথায় যাচ্ছি? আমাদের আপাতত গন্তব্যস্থল চর ঘোষপুর। চর ঘোষপুর? ওরে বাবা, শুনেছি সে তো মুসলমান ডাকাতদের আখড়া। শুনেছি মুসলমান অধ্যুষিত গ্রামে একঘর হিন্দু নাপিত থাকে। তাহলে চলুন, যদিও নাপিত হলো গিয়ে নিচু জাত, তবু হিন্দু তো। বাংলার গ্রামে গ্রামে মুসলমানের অত্যাচারে হিন্দুদের দুর্বিষহ অবস্থার কথাই না হয় জেনে আসি। জার্নিটা বেশ ভালোই হলো, তাই না লাবণ্য? হ্যাঁ মা, স্টিমারে তো ব্রাউনলো সাহেবের গেস্ট হিসেবে সবাই আমাদের বেশ আদর আপ্যায়ন করলো। তারপর এখানে সরকারি বাংলোয় থাকা খাওয়া সব একেবারে ফার্স্ট ক্লাস। বরদা সুন্দরী দেবী, এই যে হারানবাবু আসছেন, দেখতে পেলেই জ্ঞান দেবে। আমি পালাই। বরদা সুন্দরী দেবী, এখানে লাবণ্য ছিল না? হ্যাঁ ছিল, চলে গেছে। ওই লাবণ্যর উপর একটু নজর রাখবেন। সুধীর ছোকরার সঙ্গে লাবণ্যর মেলামেশাটা একটু বেশি রকমের দৃষ্টিকটু হয়ে যাচ্ছে না? আর ললিতার কথা নতুন করে কি বলবো বলুন তো? সে তো দেখছি দিনরাত বিনয়বাবুতেই মজে আছে। কি বলছেন হারান বাবু? মজে আছে? সে আবার কি? শুনুন বরদা সুন্দরী দেবী, এই হারানচন্দ্র নাগ সবসময় স্পষ্ট কথা বলে। ব্রাহ্ম সমাজের সুচিতা রক্ষার জন্য আমাকে সব দিকে নজর রাখতে হয়। চলি। কে আমাদের মোরাল গার্জেন এসেছে রে? নিজে তো সুচরিতাকে বাগে আনার জন্য দিন রাত চেষ্টা করছে। সুচরিতা পাত্তা দিচ্ছে না বলে এখন আমার মেয়েদের নিয়ে পড়েছে। স্রেফ ওই ব্রাউনলো সাহেবের সঙ্গে লোকটার খাতির আছে বলে এতদিন আমি সহ্য করে যাচ্ছি, নইলে। প্যান নাম বাবু মশাইরা, প্যান নাম, প্যান নাম। তা এদিকে কোথায় যাবেন? চর ঘোষপুরে যাব ভাই। এটাই চর ঘোষপুর। কার ঘরে যাবেন বাবু? এ গায়ে আর কোনো পুরুষ মানুষ নাই, সবাই হয় জেলখানায় নয়তো পাইলে আছে। এই গায়ের বেশিরভাগ মেয়ে লজ্জায় ঘরের বাইরে বেরোতে পারে না। তাদের পেটেও ভাত নাই, পরনেও কাপড় নাই। পুরুষ নেই বললে, কিন্তু তুমি তো আছো ভাই। ওই আমি একজনই আছি। আমি নইলে মেয়েগুলোর বিপদে আপদে দেখবে কে? বোঝেনি তো, মেয়ে মানুষের অনেক জ্বালা। মুসলমান হলেও তাদের রেহাই নাই। নিচু জাত আর মুসলমানকে ছুলে বাবুদের জাত যায়, কিন্তু তাদের মেয়েদের ইজ্জত লুটতে বাবুদের কোনো বাধা নাই। যাদের ভয়ে অন্যেরা পালিয়েছে, তারা যে তোমাকে ছেড়ে রেখেছে। আমারে দারোগা ধরে নাই, কেননা আমি মুসলমান নই, আমি হিন্দু। গোরাবাবু, আপনি যার কথা বলছিলেন এই সেই হিন্দু নাপিত? হ্যাঁ বাবু, আমি নাপিত, পরামানিক। আমি ছোট জাত, তবু হিন্দু তো। তাই নীলকুঠির নায়েব মাধব চাটুর্যে আর দারোগা আমারে কিছু বলে নাই। নীলকুঠি? এখানেও নীলকুঠি আছে? এই সরঘোষপুরের গোটা জমিদারিটাই তো নীলকর সাহেবদের কাছে ইজারা নেওয়া আছে। তবে আমাদের নেতা ফরু সর্দারের ডাকে সাড়া দিয়ে কেউ এই সরে নীল চাষ করে নাই, বরং কিছু বোরো ধান চাষ করেছিল। সেই রাগে নীলকুঠি সাহেব ম্যানেজার পুলিশ নিয়ে এসে সমস্ত ধান লুট করে নেয়। ফরু সাহেব ম্যানেজারের হাতে এমন এক লাঠির ঘা মারে যে হাসপাতালে নিয়ে গিয়ে হাত কেটে বাদ দিতে হয়। এর আগেও নীলের হাঙ্গামায় জড়িয়ে ফরু দুবার জেল খেতে এসেছে। কিন্তু এবারে শুধু ফরু নয়, গায়ের বেশিরভাগ জোয়ান ছেলেকে বেধড়ক মারতে মারতে
পুলিশ ধরে নিয়ে গিয়ে ফাটকে পুরে দিয়েছে, আর বাকিরা ভয়ে গ্রাম ছেড়ে পাইলে গেছে। মুসলমানরা বড় মাথা গরম জাত, তাই রাজার সঙ্গে বিবাদ বাধায়। চলে আসুন গোড়াবাবু, আমারও বড় জল পিপাসা পেয়েছে। চলুন এই মুসলমানের গ্রাম ছেড়ে চলে যাই। আচ্ছা, ওই যে কুয়োর ধারে একটা বাচ্চাকে একজন বউ স্নান করাচ্ছে, ওরা কারা? ও আমার বউ, আর বাচ্চাটা হলো ফরু সর্দারের ছেলে তমিজ উদ্দিন। ছোটবেলা থেকেই তমিজ আমার বউয়ের বড় নেওটা বাবু। আরে কি সর্বনাশ, তুমি হিন্দু হয়ে একটা মুসলমান বাচ্চাকে পালন করছো? ঠাকুর, আমরা বলি হরি, ওরা বলে আল্লাহ, ওই ছাড়া কোনো তফাৎ নাই। তাছাড়া এ তো শিশুর আবার জাত কি? আর এক মুহূর্ত এখানে নয় গোড়াবাবু, একে মুসলমানের গ্রাম, তার উপরে হিন্দুরও জাত ধর্ম নেই, এত অনাচার, অথচ আমার দেশটাই ছাতি ফেটে যাচ্ছে। এই শোনো হে, এই বাবুর জল তেষ্টা পেয়েছে, তাই এখান থেকে হিন্দুর পাড়া কত দূর? তা কোষ দেড়েক দুয়ে নীলকুঠির কাছারি আছে বাবু। চলুন গোড়াবাবু, আমরা দুজনে সেখানেই যাই। এ কি, আপনি থেমে গেলেন কেন গোড়াবাবু? না, আমি আর যাব না। নীলকুঠির নায়েবের আতিথ্য তুমিই নাও, আমি আর সেখানে যাব না। কি বলছেন গোড়াবাবু? আমার মতোই আপনারও তো জল তেষ্টা পেয়েছে, তার উপর সারাদিন আপনিও অভুক্ত রয়েছেন। শুনুন, ওখানে গেলে পরিশ্রুত জলও পাবেন, বিশুদ্ধ খাবারও পাবেন। ওসব তুমি খাও, তুমি বরং মাধব চাটুর্যের ওখানে খাওয়া দাওয়া করে কলকাতায় ফিরে যেও। আমার সঙ্গে পথ চলা তোমার কর্ম নয়। আপনি তাহলে এখন কোথায় যাচ্ছেন? আমি নাপিতের বাড়িতেই চললুম। ওর বাড়ির কুয়োর ঘোলাটে জল খেয়েই আমি তেষ্টা মেটাবো। আপনি আবার এই ঠাটা পোড়া রোদ্দুরে ফিরে এলেন যে বাবু? মাধব চাটুর্যের ওখানে যাননি? না ভাই, যাইনি। যে লোক ইংরেজ নীলকরের স্বার্থে প্রজাপীড়ন করে, তার ছোঁয়া জল খেলে আমি অসুচি হয়ে যাব, তাই আমি তোমার ঘরে জল খেতে এলাম। তা খান, আমি কুয়ো থেকে জল তুলে পরিষ্কার কাপড়ে সেকে মাজা গেলাসে করে এক্ষুনি নিয়ে আসছি। একটু মুড়ি আর গুড়ও দিচ্ছি, খেয়ে নেবেন। কিন্তু বাবু, আপনার এখানে থাকা চলবে না। আপনাকে যদি আমার ঘরে এরা দেখতে পায়, তবে আর আমার রেহাই থাকবে না। এর কি কোনো প্রতিকার নেই? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি কি জেগে ঘুমোচ্ছেন? সে কোথায় থাকে? ওই বড় রাস্তা দিয়ে গেলে জেলা সদর পড়বে বাবু। ঠিক আছে, কিন্তু আপনি আবার চললেন কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ জানাতে। হিজ এক্সেলেন্সি মিস্টার ব্রাউনলো স্যার, আপনার ইনভিটেশনে এখানে এসে আমরা যে কি পরিমাণে গ্লোরিফাইড হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না স্যার। ইট ক্যান বি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ। আপনি আমাদের গ্র্যাটিটিউড নিন। এই যে আপনারা হিন্দুইজম ছেড়ে ব্রাহ্ম হয়েছেন, সে ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। ইন মাই ওপিনিয়ন, ব্রাহ্ম রিলিজনের সঙ্গে খ্রিস্টানিটির অনেক মিল আছে। তাই যদি হয়, ব্রাহ্ম হওয়ার দরকার কি আছে? খ্রিস্টান হয়ে যান। Right you are. But I must say, the Brahmo religion is next to Christianity. Oh, তুমিই তাহলে সেই শ্বেতাঙ্গ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার ব্রাউনলো? ওরে বাবা, গোরা যেভাবে তেড়ে এসেছে, সাহেবকে না মেরে দেয়। তুমি কি চাও? আমি চাই চর ঘোষপুরে তোমরা যে অত্যাচার করেছো তার প্রতিবিধান। ফরু সর্দার আর তার সঙ্গীদের এক্ষুনি ছেড়ে দিতে হবে। গার্ডস, অ্যারেস্ট হিম অ্যাট ওয়ান্স। গারদে পুরে দাও, কালোর বিচার হবে। আমি ভয় পাচ্ছি না সাহেব, হাতের এই শৃঙ্খল আমার অলংকার। মা ভই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে তোমার ওই পাড়েতে যাবে তোরি ছায়া বটের ছায়ে আমি মারের সাগর
পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। জানো লাবণ্য দিদি, জানো সুচরিতা দিদি, আজ কি হয়েছে? কি রে সতীশ, কি হয়েছে সতীশ? আমি আর লীলা বিকেল বেলায় বাগানের ওপাশটায় খেলা করছিলাম। একটু দূরে হারান বাবু আর ব্রাউলো সাহেব কি সব কথা বলছিলেন। সেই সময় হঠাৎ দেখি দূর থেকে একটা লম্বা চওড়া লোক আসছে। তার গায়ে একটা খাকি রঙের পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত ঝোলা, পরনের ধুতিটা ধুলো কাদা মাখা, খালি পা, হাতে একখানা বাঁশের লাঠি। জনাব বখতিয়ার খিলজি, আপনার বিবরণ একটু সংক্ষিপ্ত করুন। শুনুন না বিনয় বাবু, আপনারই তো এটা শোনা দরকার। বাঁশের লাঠি হাতে লোকটার চাদরটা মাথায় পাগড়ির মতো বাঁধা। লোকটা তো এসেই হারান বাবুর সামনেই সাহেবকে ইংরেজিতে কি সব বলতে লাগলো, আর সাহেবও ক্ষেপে উঠে পুলিশকে ডাকলো। পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। কাল নাকি ওর বিচার হবে। ইংরেজিতে সাহেবের সঙ্গে তর্ক করছে? এই জেলা সদরে এমন কে এলো যে? সেটাই তো বলছি বিনয় বাবু। লোকটাকে যখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তখন দেখি তোমার বন্ধু গৌরমোহন বাবু। ঘোড়া বাবু এখানে? কিন্তু কেন? বুঝতে পেরেছি, গোরা নিশ্চয়ই এই সময় গ্রামে গ্রামে ঘুরতে এসেছিল। প্রায় সে গ্রামে ঘোরে, কিন্তু এবারে সে আমাকে ডাকেও নি। আমার উপর এতই তার অভিমান। আহা, এখন আর ওসব মান অভিমানের কথা ভাববেন না বিনয় বাবু। কিভাবে গৌরমোহন বাবুকে ছাড়িয়ে আনবেন সে কথা ভাবুন। ঠিক বলেছিস ললিতা, এখন ওকে মুক্ত করাই আমাদের একমাত্র কাজ। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সচি দিদি, ঘটনার সময় হারানবাবু নিজে উপস্থিত ছিলেন, অথচ তিনি এই ব্যাপারে কিছুই করলেন না। কেন করবেন লাবণ্য দিদি? হারানবাবু যে মনে মনে গৌরমোহন বাবুকে হিংসে করেন। গৌরমোহন বাবুকে আমি মোটে একদিনই দেখেছি, তাতেই বুঝেছি তার পাণ্ডিত্যের কাছে আমাদের হারানবাবু কিচ্ছু না। এই লাবণ্য, কি হয়েছে রে? সতীশ আমাকে গিয়ে বললো হারানবাবুর সামনেই নাকি পুলিশ গৌরমোহন বাবুকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ মা, তাই তো শুনছি, সতীশ আমাদেরও বলেছে। অথচ হারানবাবুর সঙ্গে এক্ষুনি আমার দেখা হলো। কই, তিনি তো কিছুই বললেন না। বলেন কি নাকি একটা উটকো লোক ঝঞ্ঝাট পাকিয়েছে। হিংসে মা, হিংসে। লোকটার বুক ভর্তি হিংসের বিষ। কুচুকুরে লোক একটা। এই যে বরদা সুন্দরী দেবী, আপনি যে বললেন সুচরিতা এদিকে এসেছে। হ্যাঁ হারান বাবু, আমি এখানেই আছি, কিন্তু আমার সঙ্গে আপনার কিসের দরকার? সে কথা কি সকলের সামনে বলতে হবে? চলো না একটু আড়ালে গিয়ে বসি। আড়ালে গিয়ে বসার মতো কোনো সম্পর্ক তো আপনার সঙ্গে আমার নেই। সুচরিতা, তুমি কি ভুলে গেছো তোমার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে? কথাটা আপনিই তুলেছিলেন হারান বাবু, আমি কোনো মত দিইনি। ওসব কথা এখন থাক হারানবাবু। আমি শুধু জানতে চাইছি, গৌরমোহন বাবুকে তো আপনার সামনে পুলিশ ধরেছে, তবু আপনি আমাদের কিছু বলেননি কেন? আমি এসব কথার কোনো উত্তর দেব না, আমি চলুম। ইস, কি নোংরা মন লোকটা। এমন হিংসুটে লোক আমি জীবনে দেখিনি। ললিতা, পানুবাবুর কথা এখন থাক, আমরা বরং একটু ভাবি কিভাবে গোড়াকে ছাড়িয়ে আনা যায়। গোড়া, গোড়া শোনো, গোড়া আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিনয়, তোমাকে আমি কতবার বলবো, আমার মুক্তির জন্য তোমাদের কাউকে চেষ্টা করতে হবে না। এত অবুঝ হয়েও না, আমি তোমাকে কোনো অসৎ উপায় ছাড়াতে আসিনি। তুমি কি জানো আমার সঙ্গে এই জেল হাজতে চরঘোষপুরের 47 জন নিরীহ নিরপরাধ গরিব চাষি বন্দী হয়ে আছে। গোড়া, হ্যাঁ গোড়া শোনো শোনো, তুমি শোনো। তুমি কি এদের সবাইকে মুক্ত করতে পারবে? তা কি করে সম্ভব গোড়া? অতজনের জন্য উকিল দিতে তো প্রচুর অর্থ লাগবে। তাহলে আমার জন্য উকিল দিতে হবে না, আমি উকিলও রাখবো না, আমাকে খালাসের চেষ্টাও করবো না। গোড়া, কি হলো সুচি দিদি? কাল রাত থেকে
গম্ভীর হয়ে বসে আছিস কেন? জানিস ললিতা, গৌরমোহনবাবু জেলখানায় বন্দি এটা জানার পর থেকে মন মেজাজ আর ভালো নেই। বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। গৌরবাবু জেলখানায় কয়েদ খাটছেন, এ কথা ভাবলেই মাথা ঠিক রাখতে পারছি না। আহা, বিনয়বাবু সকালবেলাতেই জেলখানায় ছুটেছেন গৌরমোহনবাবুকে খালাস করার জন্যে। উনি তো বলেছেন দরকার পড়লে আদালতেও যাবেন। জানি না আদালতে আবার কি হয়, গৌরবাবু সেখানে কি বলেন। Order in the court. না, আমি আমার মুক্তি চাই না। আমি গোটা বিচার ব্যবস্থাটাকে অস্বীকার করছি। যে বিচার ব্যবস্থায় আমার অর্থ আছে বলে আমি জামিনে খালাস পাবো, আর আমার সঙ্গে যে 47 জন গরিব চাষি এই মামলায় অভিযুক্ত হয়ে জেল খাটছে, তাদের অর্থ নেই বলে জামিন পাবে না, এই ব্যবস্থাকে আমি ন্যায় বিচার বলি না। এই বিচারের প্রহসনের প্রতিবাদ করছি, আর এই কথা বলার জন্যে আমি যে কোনো শাস্তির সম্মুখীন হতে প্রস্তুত। Order in the court. কি হলো বিনয়বাবু? গৌরমোহনবাবুকে ওরা ছাড়লো না? ব্রাউনলো সাহেব গোড়াকে 1 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সে কি? আমরা শুনেছিলাম ব্রাউনলো সাহেব ন্যায়পরায়ণ বিচারক, সেই তিনি আজ এত বড় অন্যায় করলেন। এই যে বিনয়বাবু, সেই সকাল থেকে আপনার দেখাই পাচ্ছি না। যান যান, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দুপুরের খাওয়াটা সেরে নিন। হ্যাঁ, আজ সন্ধেবেলাতেই তো অনুষ্ঠান, যান খেয়ে নিন। মাফ করবেন, আর আমি এখানে জলগ্রহণ করব না। খাওয়া তো দূরের কথা। কি বলছেন? যে ম্যাজিস্ট্রেট স্রেফ গরিব প্রজাদের হয়ে কথা বলার জন্য গোড়াকে 1 মাসের জন্য জেলে পাঠিয়েছে, তার গৃহে অন্ন জল গ্রহণ করতে আমার ঘৃণা হয়। আমি এক্ষুনি কলকাতায় ফিরে যাচ্ছি। সে কি, আমরা অনুষ্ঠান করব কি করে? বিনয়বাবু, আপনি চলে গেলে? কিছু ভাববেন না বরদা সুন্দরী দেবী, আমি রয়েছি কি করতে। আপনি পারবেন এই 2-1 ঘন্টায় বিনয়বাবুর পাটটা তুলে নিতে? পারবো না মানে? কেমন আহামরি করেন তিনি? ওই তো গলা কাঁপিয়ে কাঁপিয়ে মেয়েলি ঢঙে হাত নেড়ে ড্রাইডেনের কবিতাটা বলেন, ও আমি করে দেবো ক্ষণ। সবাইকে নমস্কার। বরদা সুন্দরী দেবী, ক্ষমা করে দেবেন, চলি। যান 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 মশাই যান, এমন অ্যাক্টর আমি অনেক দেখেছি। ওই পাট আমি করে দেব। হারানবাবু, শুধু বিনয়বাবুর পাট নয়, আপনাকে আমার পাটটাও করতে হবে। বলছিস তুই ললিতা? তোর কি মাথা খারাপ হলো? আমি আর এখানে থাকবো না মা, আমি বিনয়বাবুর সঙ্গে কলকাতা ফিরে যাচ্ছি। ললিতা, ললিতা, এত বড় একটা সিদ্ধান্ত চট করে নিসনি ভাই। সুচি দিদি, ওই মানুষটা আজ বড্ড একলা গো, বড্ড একলা। এমন সময় তো আমাকে ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে। মা গো, চলি। এ কি ললিতা, তুমি? না এসে পারলাম না, যে কারণে আপনার পক্ষে ওখান থেকে সাহেবদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান করা অসম্ভব, আমার পক্ষেও ঠিক তাই। গৌরমোহনবাবুর কারাদণ্ড আমাদের বুঝিয়ে দিয়েছে ওরা রাজার জাত, আর আমরা পরাধীন দেশের প্রজা। ললিতা, আমি ভাবতেই পারিনি তুমিও এমনভাবে ভাবতে পারো। ঝোঁকের মাথায় হুট করে আপনার সঙ্গে চলে এলাম, আমাকে ফিরিয়ে দেবেন না তো? তোমাকে ফিরিয়ে দেব সে সাধ্য আমার নেই ললিতা। আজ আমি বড় নিশ্চিন্ত হলাম, আমার আর কোনো ভয় নেই। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর।
ছ্যা কি ঘৃণার কথা! দেখুন 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 পরেশবাবু, দেখুন একবার চেয়ে দেখুন, হিন্দু ছেলেদের ব্রাহ্ম পরিবারে মেলামেশা করতে দেওয়ার ফলখানা একবার দেখুন। সমস্ত ব্রাহ্ম সমাজের মুখে কলঙ্ক লেগেছে। আপনি এমনভাবে বলছেন কেন? বিনয় আর ললিতা যেভাবে একসঙ্গে কলকাতায় ফিরে এলো, যেভাবে তারা একসঙ্গে সারা রাত কাটালো, তার ফলে ব্রাহ্ম পরিবারের নৈতিক সূচিতার যে উল্লঙ্ঘন ঘটলো, তার জবাবকে আপনি দেবেন? না না, আমি মনে করি না আমাদের নৈতিক সূচিতাকে বিনয় বা ললিতাকে উল্লঙ্ঘন করেছে। আমি ওদের সম্পূর্ণভাবেই বিশ্বাস করি। হ্যাঁ, দেখবো দেখবো এই বিশ্বাস আপনার কতদিন থাকে। চারিদিকে যখন এই ঘটনার কথা রটবে, তখন একেবারে ঢিঢি পড়ে যাবে। শুনেছ মা, আমাদের বিনয়ের কাণ্ডখানা শুনেছ? কি হয়েছে মহিম? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন বাবা? উত্তেজিত হব না? বলো কি মা, খবরের কাগজগুলোতে বড় বড় খবর, লম্বা লম্বা আর্টিকেল ছাপা হচ্ছে। বিনয় নাকি কোন ব্রাহ্ম মেয়ের সঙ্গে স্টিমারে রাত কাটিয়েছে। মহিম, আমি বিনয়কে বিশ্বাস করি। কোনো মেয়ের কোনো ক্ষতি হতে পারে এমন কাজ সে কখনো করবে না। রাখো তো সেসব কথা। যেদিনই বিনয় ওই পরেশবাবুর বাড়িতে যাতায়াত শুরু করেছে, তখনই জানি এমনটা ঘটবে। তবে এইসব জানাজানি হবার পর আমি আর শশীমুখীর সঙ্গে বিনয়ের বিয়ে দিচ্ছি না। আর পাত্র আমি পেয়েও গেছি। ওই যে অবিনাশ, গোড়ার 1 নম্বর চেলা, তাকে বলা মাত্র সে এক কথায় বিয়েতে রাজি হয়ে গেছে। আমার আর কোনো চিন্তা নেই। মা, গোড়ার কাছ থেকে কোনো নতুন খবর পেলে? না, কিন্তু এই কি চেহারা হয়েছে তোর বিনয়? মুখখানা এত কালো, এত করুণ। মা, তুমি তো সবই জানো। আমার আর ললিতার বিরুদ্ধে হারানবাবু যেভাবে আদা জল খেয়ে কুৎসা করে বেড়াচ্ছেন, আর খবরের কাগজগুলো সেসব যেভাবে ছাপাচ্ছে, সব নিয়ে মাথা ঘামাসনি বাবা। কোনো কোনো নোংরা প্রবৃত্তির লোক থাকে যারা এসব করে বেড়ায়। 2-1 দিন লোকে এসব কথা শোনে, তারপর ভুলে যায়। সে নয় আমার ক্ষেত্রে হলো, কিন্তু ললিতা, এই কলঙ্ক তার চিরদিনের সঙ্গী হবে। না, আমি বলছি হবে না। যদি তাকে তুই যথাযোগ্য মর্যাদা দিয়ে গ্রহণ করিস, তবে তার কোনো ক্ষতি হবে না বাবা। যথাযোগ্য মর্যাদা মানে কি করতে বলছো আমায়? ললিতাকে তুই বিয়ে কর মা। তাকে এই অসম্মান থেকে রক্ষা কর বাবা। মন খারাপ করে থাকিস না ললিতা, পথ একটা বেরুবেই বেরুবে, দেখিস। কোন পথের কথা বলছো সুচি দিদি? আমি তো কোনো পথই দেখতে পাচ্ছি না। ব্রাহ্ম মেয়ের সঙ্গে হিন্দু ছেলের বিয়ে হয় না। আচ্ছা, বিনয়বাবু তো ব্রাহ্ম ধর্ম গ্রহণ করতে পারেন। না না, এ কথা আমি মরে গেলেও তাকে বলতে পারবো না। তার চেয়ে আমারই মরে যাওয়া ভালো। এসব কথা ভাবিস না ললিতা। বাবার মুখের দিকে তাকিয়ে দেখেছিস, আজ সমস্ত ব্রাহ্ম সমাজ বাবার বিরুদ্ধে গেছে। হারানবাবুর কুৎসিত ষড়যন্ত্রে সবাই তাকে ভুল বুঝছে। তবু তিনি বট গাছের মতো সমস্ত ঝড় ঝাপটা সামলে দাঁড়িয়ে আছেন অবিচল। না, এই সময় তুই এসব মরাটরার কথা ভাবিস নে বোন। বাবাকে দুর্বল করে দিস নি, দোহাই তোকে। পরেশবাবু আছেন? বিনয়বাবু যে, আসুন 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 বিনয়বাবু, বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। ও কি ললিতা, তুই কোথায় যাচ্ছিস? এখানে বস, আয়। দেখ, তোরা দুজনে কেউ এমন কোনো অপরাধ করিসনি যে সেজন্য তোদের মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হবে। দিদি, আপনি কি সত্যি মনে করেন আমরা কোনো অপরাধ করিনি? ব্রাউনলো সাহেব গোড়াবাবুকে যেভাবে অকারণে গ্রেফতার করেছিলেন, তার প্রতিবাদে কলকাতায় ফিরে আসাটা মোটেই অন্যায় নয়। দিদি ভাই, এ কথা কেউ বুঝবে না, সবাই আমাদের দিকে আঙুল তুলছে। বিনয় এসেছ? থাক থাক বাবা, প্রণাম করতে হবে না। আমার জন্য আপনাদের যে এত বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি বিনয়। হিংচেতা লোকেদের ঈর্ষার জর্জর মিথ্যাচারী সত্যের পথ কখনো কখনো দুর্গম হয়ে যায় বটে,
তবে তা চিরস্থায়ী হয় না। এসব তো তত্ত্বের কথা পরেশবাবু, বাস্তব জীবন যে বড় কঠোর। সেখানে ললিতার মাথায় যে অসম্মানের বোঝা চাপানো হয়েছে, আমি তার প্রতিবিধান করতে চাই। কি প্রতিবিধান করবে তুমি বিনয়? পরেশবাবু, আপনার আপত্তি না থাকলে ললিতাকে আমি বিবাহ করতে চাই। বিবাহ? বিনয়, এ কথা কি তুমি খুব ভেবে চিনতে বলছো? আগে অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, এখন আপনি যা বলেন। দেখো, আমার মেয়ের গায়ে মিথ্যা কলঙ্কের ক্লেদ লেগেছে বলে দয়া পরবশ হয়ে যদি তাকে বিয়ে করতে চাও, তাতে আমার আপত্তি আছে। ললিতা কারো করুণার পাত্রী হবে না। শোন সুচি, শোন, তোর বাবা কি বলছে শোন। বিনয় বিয়ে করতে রাজি হয়েছে, তাতেও তার আপত্তি। শোনো বড়দা, বিনয় যদি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে ললিতাকে বিবাহ করার কথা বলে, তবে আমি রাজি। কিন্তু শুধুমাত্র এই কলঙ্কের হাত থেকে বাঁচাতে যদি তাকে বিয়ে করতে চায়, আমি তাতেও রাজি। তাতেও অন্তত ওই হারানবাবুর গ জ্বালানো কথাবার্তা বন্ধ হবে। বাবা বিনয়, তুমি আজকালের মধ্যে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার জন্য একটা আবেদনপত্র লিখে দাও। আমি সেটা আচার্য মশাইকে দিয়ে অনুমোদন করিয়ে নেব। ব্রাহ্ম ধর্ম গ্রহণের জন্য আবেদন করতে হবে? নিশ্চয়ই। ব্রাহ্ম না হলে তুমি ললিতাকে বিয়ে করবে কি করে? ধর্মান্তর ছাড়া কি এই বিবাহ হবে না? মানে তা কি করে হবে? আমরা তো ব্রাহ্ম, ললিতা তো আমাদেরই মেয়ে। মা, মাগো, কাল গোড়া ছাড়া পাচ্ছে। জানি বাবা। মা, আমার সঙ্গে কাল পরেশবাবু যাচ্ছেন জেলখানা থেকে গোড়াকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, পরেশবাবু যাচ্ছেন? অথচ গোড়া তো প্রতিপক্ষ, হিন্দু হিতৈষীর নেতা। পরেশবাবু বলেছেন দেশের স্বার্থে গোড়া কারাবরণ করেছে, তাই সে আজ সমস্ত উৎপীড়িত মানুষের প্রতিনিধি। গোড়া আজ সকল মানুষের, সকল ভারতবাসীর। জয় গৌরমোহন বাবুর জয়, জয় হিন্দু হিতৈষী সভার সভাপতি গোরা বাবুর জয়। আমার এসব ভালো লাগে না অবিনাশ, এসব লোক দেখানো বরং বন্ধ করো। এ কি গোরা বাবু, আপনি মালাটা ছিঁড়ে ফেলে দিলেন? অথচ আপনার কারামুক্তিটাকে স্মরণীয় করে রাখার জন্যে আমি কলকাতা থেকে লোক লস্কর, বাজনাবাদ্যি সব নিয়ে এসেছি। অবিনাশ, আমি বিনয় আর পরেশবাবুর সঙ্গে কলকাতায় ফিরব। ভাই সব, গোরাবাবু একদম নিজের প্রচার চান না। তিনি মহাপুরুষ। আমাদের হিন্দু ধর্মকে অধঃপতনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। অবিনাশ, তুমি যদি তোমার দলবল নিয়ে এক্ষুনি চলে না যাও, তবে তোমার কপালে অনেক দুঃখ আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। কেমন আছো গোরা? জেলখানায় এই 1 মাস কিভাবে কাটলো তোমার? অসুচি হয়ে গেছি পরেশবাবু। বিদেশি শাসকের কারাগারে আমি অসুচি হয়ে গেছি। ঠিক বলেছেন গোরাবাবু। জেলখানায় 7 জাতের মেশামেশি, ছোঁয়াছুঁয়ি, ভদ্রলোকেরা তো অসুচি হয়ে যাবেই নিচু জাতের সংস্পর্শে। আমি ভাবছি বিদেশি শাসনের এই অসুচিতার বিরুদ্ধে আমি প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত? দারুণ হবে, দারুণ। কলকাতায় ফিরেই আমরা একটা বিরাট অনুষ্ঠান করব, সবাই মিলে প্রায়শ্চিত্ত করব। অবিনাশ, তুমি যাবে? যাচ্ছি যাচ্ছি। সত্যি বলতে কি জানেন, চর ঘোষপুরের মুসলমান চাষিদের পক্ষ নিয়ে সাহেবদের সঙ্গে বিবাদ করা ঠিক হিন্দু হিতৈষী সবার নেতার পক্ষে মানায় না। তার চেয়ে অনেক ভালো প্রায়শ্চিত্ত। ইতি বেশ একটা হিন্দু হিন্দু ভাব আছে। গোরা, চলো আমরা রওনা দিই। কলকাতায় মা অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। আমি আর পারছি না সুচি দিদি, পারছি না। খবরের কাগজের নোংরামি একটু বন্ধ হলেও একের পর এক বেনামি চিঠি আসছে আমাদের বাড়িতে। আর তাতে তাতে যত রাজ্যের কুৎসিত ইঙ্গিত, যত রাজ্যের নোংরা কথাবার্তা। বিনয়বাবু কি বলছেন? তিনি তো বিয়ে করতে রাজি আছেন। কিন্তু কিন্তু তিনি তো ব্রাহ্ম ধর্ম গ্রহণ করতে চান না, আর বাবাও তাকে ব্রাহ্ম হতে বলছেন না। এই নিয়ে মা আর বাবার মধ্যে প্রচণ্ড অশান্তি চলছে। আর তার জেরে সমস্ত ব্রাহ্ম সমাজ বাবার বিরুদ্ধে গেছে। সুচিদিদি,
শেষ পর্যন্ত কি হারানবাবুর মতো নোংরা লোকেরাই জিতে যাবে? না, তা আমি কিছুতেই হতে দেব না লাবণ্য। চল ললিতা, আমরা বরং একবার গোড়াবাবুর মায়ের কাছে যাই। গোড়াবাবুর মা? তিনি কি করবেন? আমি যতদূর জানি বিনয়বাবু গোড়াবাবুর মা আনন্দময়ী দেবীকে ভীষণ শ্রদ্ধা করেন। আনন্দময়ী দেবী যদি বিনয়বাবুকে কিছু বলেন, বিনয়বাবু তার সঙ্গে সঙ্গে মেনে নেবেন। তাই আমাদের উচিত সবার আগে গোড়াবাবুর মায়ের কাছে যাওয়া। সব শুনলাম। এবার আপনি বলুন মা, ললিতা কি করবে? তুমি তো বলছো বিনয় ললিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাজি হলে কি হবে মা, বিনয়বাবু তো ব্রাহ্ম হতে রাজি নন। তোমার বাবা মানে পরেশবাবু কি চান বিনয় ব্রাহ্ম হোক? না, বাবা তা চান না। বাবা বলেছেন অন্তরের মিলটাই বড় কথা, এর জন্যে ধর্ম পরিবর্তনের কোনো দরকার নেই। যে যা নিজের ধর্মে বিশ্বাস রেখেও পরস্পরকে বিবাহ করতে পারে। ঠিকই তো বলেছেন তিনি, কিন্তু মা তো এই কথা মানতে চাইছেন না। আর শুধু মা কেন, ব্রাহ্ম সমাজের কেউ এমন বিয়ে মেনে নেবে না। বরং এই নিয়ে হারানবাবুরা আরও কুৎসা করবে। ও নোংরা লোকেরা নোংরা ঘাটুক, তাতে বিনয় ললিতার বিয়ে আটকাবে না। পরেশবাবু যখন এই বিয়ের পক্ষে, তখন আমি কথা দিচ্ছি এই বিয়ে হবেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেব। আয় মা ললিতা, আমার বুকে আয়। মা, মাগো, এতদিন ধরে কত অপমান, কত অকথা কুকথা সহ্য করেছি মা, আর আমি সইতে পারছি না মা। আর সইতে হবে না মা, তোমাকে আমি বুকে করে রাখবো। তোমরা নিশ্চয় জানো বিনয়কে আমি পেটে ধরিনি বটে, কিন্তু গোড়ার মতো সেও আমারই ছেলে। আর সেই ছেলের বউ করেই আমি ললিতাকে নিয়ে আসবো। আজ আমি নিশ্চিন্ত হলাম মা, ললিতা তোমার কাছে আশ্রয় পেয়েছে। মা সুচরিতা, হ্যাঁ, লক্ষ্মিয়ার কাছে যাও তো, ও তোমাদের জন্য জল মিষ্টি সাজিয়ে রেখেছে, তুমি ওগুলো এখানে নিয়ে এসো মা। যাচ্ছি মা। মা ললিতা, খুবই ভালো হতো যদি সুচরিতার মতো মেয়েকেও আমার গোড়ার জন্য পেতাম। সুচি দিদির সঙ্গে গোড়াবাবুর বিয়ে খুব ভালো হয় মা, খুব ভালো হয়। ভালো হয় তো আমিও জানি, কিন্তু গোড়াকে বাগে আনা কি এত সোজা? কখন যে কি করবে কেউ জানে না। ছেলে তো নয়, যেন জ্বলন্ত উল্কা। গোড়াবাবু এখন কোথায়? কোথায় আবার, আশপাশের গ্রামগুলোতে আবার ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে একটু শান্ত হবে, কোথায় শান্ত, যে কে সেই। হয়তো সুচরিতাই পারে ওকে সামলে রাখতে, কিন্তু সে কপাল কি আর আমার হবে? হবে মা, হবে। আগে আমার বিয়েটা হয়ে যাক, তারপর ঠিক সুচি দিদি আর গোড়াবাবুর। হ্যাঁ মা, আগে তোমার বিয়েটা হয়ে যাক, যেভাবেই হোক আগে তোমার বিয়েটা দিতেই হবে ললিতা। না না না, এইভাবে ললিতার বিয়ে দেওয়া আমি কিছুতেই মেনে নেব না। শান্ত হও বড়দা। শোনো, বিনয় আর ললিতা যদি পরস্পরকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তবে সেই ভালোবাসাটাই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হবে। কে কোন ধর্মীয় আচার মানছে না সেটা বড় কথা নয়। তোমার ওই সব বড় বড় জ্ঞানের কথা আর শুনবো না। তোমার জন্যই এইসব ঘটতে পেরেছে। তোমার প্রশ্রয়ে ললিতা ধরাকে সরা দেখেছিল বলেই সেদিন বিনয়ের সঙ্গে একসঙ্গে ফিরে এসেছিল, আর তার জন্য সমস্ত সমাজের কাছে আমার মুখ পুড়েছে। তাও যদি বিনয় এখন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে ললিতাকে বিয়ে করে, তবু কিছুটা মুখ রক্ষা হয়। কিন্তু সেটাও যদি না হয়, ওদের বিয়ে যদি হিন্দু মতে শালগ্রামে শিলার সাক্ষী রেখে হয়, তবে তা আমি কিছুতেই হতে দেব না। ব্যাস। কিন্তু বিনয় তো বলেছে বিয়ে ব্রাহ্ম মতেও হবে না, আবার শালগ্রাম শিলাও থাকবে না। তার মানে হিন্দু আচারও হবে না, ব্রাহ্ম আচারও হবে না, এ আবার কি রকম বিয়ে? না না,
এ বাড়িতে এরকম অনাথ সৃষ্টির বিয়ে হতে দেব না। ঠিক আছে বোন, এ বাড়িতে ললিতা বিনয়ের বিয়ে না হয়, তবে আমাদের নতুন বাড়িতে ওই বিয়ে হবে। গোড়ার মতোই বিনয় তো আমারই ছেলে। আমাদের ওই বাড়িতে শুধু বিনয়ের বিয়ে হবে না, বিয়ের পরেও ওরা ওখানেই থাকবে। এটা কিন্তু একদম ভালো করছেন না আপনি। আমাদের ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? হ্যাঁ মা, তুমি গোড়া বাবুর মাকে এভাবে বলছো কেন? তাছাড়া বাবা তো ঠিকই বলেছেন। তুমি চুপ করো তো। তুমি তো আবার তোমার বাবার কোনো দোষই দেখতে পাও না, যত দোষ সব আমার। এই সংসারে এসে আমার হার মাস ভাজা ভাজা হয়ে গেল। মা কোথায় চললে? মা, তোমরা যা খুশি করো, এই বিয়েতে আমিও থাকবো না, আমার অন্য মেয়েরাও থাকবে না, কিছুতেই না। কিছু মনে করবেন না আনন্দময়ী দেবী, মানে আমার স্ত্রীর মন মেজাজ। আমি জানি পরেশবাবু, ললিতার বিয়ে নিয়ে চারপাশে এত জল ঘোলা হচ্ছে, ওর মায়ের মন তো উত্তেজিত হবেই। ললিতার বিয়েতে আপনি বাবার পাশে থাকুন। বাবা আজ ভীষণ একা। আমি তা জানি সুচরিতা, তার ওই জন্যই তো এখানে ছুটে এসেছি। গোরাবাবু। হারানবাবু, আপনি হঠাৎ আমার বাড়িতে? গোরাবাবু, বিনয়বাবু আজই ললিতাকে বিয়ে করছেন। আপনি যেভাবে পারুন এ বিয়ে বন্ধ করুন গোরাবাবু, আমরা আপনার পিছনে আছি। কি ব্যাপার বলুন তো? বিনয় যদি ব্রাহ্ম মেয়ে বিয়ে করে তাহলে তো আপনাদেরই লাভ। নতুন একজন আপনাদের সমাজে যোগ দেবে, ব্রাহ্মদের সংখ্যা বাড়বে। শুনুন, এই বিনয়বাবু ব্রাহ্ম হচ্ছেন না, কিন্তু তিনি যদি ব্রাহ্ম হতে চাইতেন তবু আমি এই বিয়ে হতে দিতাম না, কিছুতেই না। কিন্তু কেন? তাহলে সত্যি কথাটা আপনাকে বলি, ব্রাহ্ম সমাজে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে এই পরেশবাবু। লোকে যে কেন তাকে এত শ্রদ্ধা করে আমি কিছুই বুঝতে পারি না মশাই। এই বিয়ের ছুঁতোয় আমি তাকে সমাজ থেকে তাড়িয়েছি। এরপরেও যদি বিনয় ললিতার বিয়ে হয় তবে তিনি তো জিতে যাবেন। আমি কিছুতেই হতে দেব না। শুনুন, এ বিয়ে হোক আমিও চাই না, কিন্তু আপনার সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্যে আমি এই বিয়ের বিরোধিতা করতে পারবো না। আপনি এখন আসুন হারানবাবু। জানি পরেশবাবুর মেয়েদের উপর আপনার বড় লোভ। আপনি চান সুচরিতাকে, আর বিনয়বাবু বিয়ে করছেন ললিতাকে। কিন্তু আমি সহ্য করব না। সুচরিতা ললিতাকে আমার নাগালের বাইরে যেতে দেব না, কিছুতেই না। আমি চললুম। যান। হারানচন্দ্র নাগ, তুমি সত্যিই স্বনামধন্য পুরুষ, সাপের মতো খল এবং ভয়ঙ্কর। গোড়া, এসো বিনয়। গোড়া, আজ আমার নতুন জীবন শুরু হচ্ছে, তুমি আমাকে শুভেচ্ছা জানাবে না? আমি খুব ব্যস্ত বিনয়। বিদেশি শাসকের জেলখানায় 1 মাস কাটিয়ে আমি দেহে মনে অসুচি হয়ে উঠেছি। আমাকে তাই প্রায়শ্চিত্ত করতেই হবে। জানি গোড়া, সেজন্য অবিনাশ রমাপতিরা তো জল খেয়ে আদা জল খেয়ে লেগে পড়েছে, আমি দেখছি চারপাশে প্রচার চালাচ্ছে। কিন্তু তোমার প্রায়শ্চিত্ত আর ওদের প্রায়শ্চিত্ত তো এক নয়। তার মানে বিদেশি শাসন তোমাকে অসুচি করেছে, তাই তোমার প্রায়শ্চিত্ত। আর অবিনাশরা মনে করে জেলখানায় যত রাজ্যের নিচু জাতের ছোঁয়া লেগে তুমি অসুচি হয়েছ। এ দুটো তো এক নয় গোড়া। পরেশবাবুর বাড়িতে যাতায়াত করার ফলে তোমার দেখছি বোধ বুদ্ধি খুলেছে। এখন তুমি জাতিভেদের বিরুদ্ধেও সোচ্চার হয়েছ। বাহ বিনয়, বাহ। এ কদিন তুমি কোথায় ছিলে আনন্দময়ী? ডেকে তোমার খোঁজ পাচ্ছিলাম না। কি করব বলো, একা হাতে বিনয়ের বিয়ের সব আয়োজন করতে হয়েছে। আমি না থাকলে পরেশবাবু একেবারে অতই জলে পড়তেন। তার স্ত্রী কন্যারাও তো এই বিয়েতে যোগ দেয়নি, আর ব্রাহ্ম সমাজও এই বিয়ে মানেনি। খবরের কাগজে দেখলাম পরেশকে নাকি ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। তবেই বোঝো, আমি আর সুচরিতা ছাড়া এই বিয়েতে কেউই পরেশবাবুর পাশে দাঁড়ায় তো দেখছি। বিনয়ের আত্মীয়রাও কেউ আসেনি, ব্রাহ্ম মেয়েকে বিয়ে করছে। যাই হোক, শেষ পর্যন্ত সব ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ, তা মিটেছে। হয়তো আলোর মালা সাজানো হয়নি, ব্যান্ড পার্টির বাজনা বাজেনি,
কিন্তু আমাদের সকলের প্রাণ ঢালা আশীর্বাদ আর ভালোবাসায় বিনয় ললিতার বিয়ে শুদ্ধ ও পবিত্র হয়ে উঠে। আমি কি ভেবেছিল বা শেষ পর্যন্ত কি হলো? গোরাকে আমি পরেশের বাড়ি পাঠিয়েছিলাম যাতে পরেশের মেয়েদের সঙ্গে গোরার বিবাহ হয়। হিন্দু ঘরে তো গোরার বিবাহ হতে পারে না, অথচ দেখো গোরার বউ এলো না, ব্রাহ্ম বাড়ি থেকে বিনয়ের বউ চলে এলো। তোমার গোরারও বউ আসবে গো, আমি নিজে তাকে পছন্দ করে এসেছি। বাবা মা, তোমরা দুজনেই আছো দেখছি। আমি এক্ষুনি বিরাট বড় এক জ্যোতিষীর কাছ থেকে শশীমুখীর বিয়ের দিন ঠিক করে এলাম। গোরার প্রায়শ্চিত্তের অনুষ্ঠানটা হয়ে গেলেই বিয়েটা হবে। অবিনাশও তো গোরার এই প্রায়শ্চিত্ত নিয়ে নেচে বেড়াচ্ছে। প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্তের কথা হচ্ছে কেন? কার প্রায়শ্চিত্ত? কার আবার? গোরার। গোরা প্রায়শ্চিত্ত করছে কেন? সে কি, তুমি কি কিছুই জানো না? রোজ খবরের কাগজে খবর বেরোচ্ছে, চারদিকে শোরগোল পড়ে গেছে। কাল সকালেই গোরা প্রায়শ্চিত্ত করবে। আনন্দময়ী, এসব এসব কি হচ্ছে? এখনই বন্ধ করতে বলো, এসব বন্ধ করতে বলো। আর বন্ধ করা যায়? সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। তবু বন্ধ করতে হবে। প্রায়শ্চিত্তের মানে বোঝো? পিতৃপুরুষকে পিণ্ডদান করতে হয়, পূর্বপুরুষের শ্রাদ্ধ করতে হয়, তবে প্রায়শ্চিত্ত হয়। না 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 না, এ কিছুতে হতে পারে না। মহিম, মহিম, তুমি গোরাকে এক্ষুনি ডেকে নিয়ে এসো, এক্ষুনি। তাই যা মহিম, গিয়ে বল বাবা অসুস্থ, সে যেন এক্ষুনি বাড়ি ফিরে আসে। আমি এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছি। আনন্দময়ী, আনন্দময়ী, আমার মাথা ঘুরছে, আমি চোখে অন্ধকার দেখছি। গোরা পূর্বপুরুষকে জল দেবে, পিণ্ডদান করবে, কি সর্বনাশ! কি হয়েছে মা? মহিম দাদা বললো বাবার মুখ দিয়ে রক্ত উঠছে, সাহেব ডাক্তার জবাব দিয়ে গেছে। আমি তাই ছুটতে ছুটতে চলে এলাম। আমি এখন কেমন আছি? আমি ভালো আছি, আমি সামনে নিয়েছি। মহিম একটু বাড়িয়ে পড়েছে, তোমার অতটা কিছু হয়নি। গোরা, গোরা, তুমি আমার বিছানার কাছে এসে বসো। না বাবা, আমার বসলে চলবে না, কাল আমার প্রায়শ্চিত্ত সভা, অনেক কাজ পড়ে আছে। থাকুক পড়ে, প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে না, ওসব বন্ধ করো তুমি। কেন বাবা? তোমার প্রশ্নের উত্তর আমি দেব না, তোমাকে প্রায়শ্চিত্ত বন্ধ করতে হবে। কি আশ্চর্য, কেন বন্ধ করব তা বলবেন তো? কারণ তোমার প্রায়শ্চিত্ত করার অধিকার নেই। অধিকার নেই মানে? কেন অধিকার? মুখে মুখে প্রশ্ন করো না বেয়াদব ছেলে, যা বলছি তা শোনো। মা, বাবা এসব কি বলছেন? আমার কেন প্রায়শ্চিত্ত করার অধিকার নেই? গোরাকে এবার সব কথা খুলে বলো, আর চেপে রেখো না। কি করে বলবো আনন্দময়ী, কি করে বলবো? তাকেও তো আমি পুত্র জ্ঞানে এতকাল লালন পালন করেছি, এখন আমি কি করে সব কথা তাকে বলবো? বাবা, বাবা কি হয়েছে বাবা? মনে হচ্ছে আপনারা আমার কাছে কিছু গোপন করছেন। না, আর গোপন করবো না। এতকাল গোপন করেছি তো, অবস্থা ক্রমে জটিল থেকে জটিলতর হয়েছে। শোনো গোরা, শোনো, তোমার প্রায়শ্চিত্ত করা চলবে না, কারণ প্রায়শ্চিত্ত করতে গেলে পিতৃপুরুষকে পিণ্ড দিতে হয়, শ্রাদ্ধ করতে হয়। তাতে কি হলো? আমি না হয় পিণ্ড দান করবো, শ্রাদ্ধ করবো। না, তুমি তা করতে পারো না, তুমি তা করতে পারো না, কেননা তোমার শ্রাদ্ধ করার কোনো অধিকার নেই। তার মানে আমি আপনার পুত্র নও, তুমি পুত্র নও, পুত্র নও তুমি। ও আমার বুকের ব্যথাটা আমার বেড়ে যাচ্ছে কেন, এমন করে বেড়ে যাচ্ছে কেন? তবে আমি কে মা? কি আমার পরিচয়? তবে কি সত্যি আমি তোমার পুত্র নই? তুই যে আমার মতো পুত্রহীন আর পুত্র, সন্তানহীন আর সন্তান গোরা। তোর জন্মের পর থেকে তোকে আমি বুকে করে আগলে রেখেছি বাবা। আমি আমি নিঃসন্তান, কিন্তু আমার নিঃসন্তান হবার দুঃখ তুই গুছিয়েছিলি গোরা। তুই আমার গর্বের ছেলের চেয়েও অধিক। আমাকে তোমরা কোথায় পেলে মা? সে অনেক কথা, সংক্ষেপে বলি,
তখন সিপাহি মিউটিনির আমল, 1857 সাল। আমি তখন এটোয়ায় ইংরেজ সরকারি চাকরি করি। হঠাৎ সিপাহীদের সঙ্গে শ্বেতাঙ্গ সেনাপতিদের যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধে তোমার বাবা মারা গেলেন গোরা। তিনি ছিলেন আইরিশম্যান, তার নাম ছিল... না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই তার নামে। আমি সে নাম জানতেও চাই না। প্রাণ ভয়ে তোমার মা আমাদের বাড়িতে এসে লুকিয়েছিলেন। সেখানে তোমার জন্ম দিয়েই তিনি মারা যান। সেই মুহূর্ত থেকে তোকে আমি কোলে করে মানুষ করেছি গোরা। তোর বাবা বহুবার খ্রিস্টান পাদ্রীদের কোনো অনাথ আশ্রমে তোকে দিয়ে দিতে চেয়েছিলেন। আমি দিইনি, পাচ্ছে তোর সংস্রবে তোর বাবার বাড়ির ব্রাহ্মণত্ব ক্ষুণ্ণ হয়। তাই এ বাড়ির সমস্ত ধর্মীয় অনুষ্ঠান থেকে তোকে নিয়ে দূরে থেকেছি। তোকে কারো রাতে দিইনি গোরা। মা গো, সত্যি বলতে কি, তোকে বুকে নিয়েই আমি বুঝতে পেরেছি মানুষের একমাত্র পরিচয় মানুষ। আর সেই জন্যেই সমস্ত ছোঁয়াছুতের, সমস্ত সংস্কারের ঊর্ধ্বে চলে গেছি আমি। আমার কাছে হিন্দু, ব্রাহ্ম, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, নিচু জাত সব এক হয়ে গেছে গোরা। ব্রাহ্মণত্বের সমস্ত অহংকার আর উচ্চবর্ণীয় জাত্যাভিমান সব আজ এক নিমেষে ঘুচে গেল। আমার সামাজিক আভিজাত্যের উচ্চ প্রাকার থেকে এক লহমায় আমি নেমে এলাম পথের ধুলো হয়ে। আমি যেন এতকাল মিথ্যে স্বপ্নের ঘোরে ছিলাম, আর সে অলিক স্বপ্নের হাত থেকে আমার মুক্তি। তুই কোথায় চললি গোরা? কোথায় চললি? পরেশবাবুর বাড়ি। পরেশবাবুর সমাজ আজ পরেশবাবুকে পরিত্যাগ করেছে। আমার সমাজও অবলুপ্ত হয়ে গেছে জলবিম্বের মতো। সমাজচ্যুত দুজন মানুষ তাহলে এবার একত্রিত হোক। সুচিমা, আমি বুঝতে পারছি তুমি তোমার মন প্রাণ গৌরকেই নিবেদন করেছো। কিন্তু তিনি কি আমাকে গ্রহণ করবেন বাবা? গৌর কি তার কোনো ইঙ্গিত দেয়নি তোমাকে? জানি না, তিনি শুধু একদিন বলেছিলেন, তোমার সঙ্গে এক দৃষ্টিতে আমি আমার দেশকে সম্মুখে দেখব। একটি আকাঙ্ক্ষা যেন আমাকে দগ্ধ করছে। আমার ভারতবর্ষের জন্য আমি কেবল খেটে মরতে পারি, কিন্তু তুমি না হলে প্রদীপ জেলে তাকে বরণ করবে কে? ভারতবর্ষের সেবা সুন্দর হবে না সুচরিতা, যদি তুমি তাঁর কাছ থেকে দূরে থাকো। হয় কোথায় ছিল ভারতবর্ষ? কোন সুদূরে ছিল সুচরিতা? কোথা হইতে আসিল ভারতবর্ষের এই সাধক, এই ভাবে ভোলা তাপস? এই কথাগুলি আজ আমি গৌরের সম্পর্কে লিখছিলাম মা সুচরিতা। পরেশবাবু, এই যে গোরা এসেছো, তোমার কথাই ভাবছিলাম বাবা। না না, প্রণাম করতে হবে না, এসো এসো বাবা, বসো। পরেশবাবু, আজ আমি স্বাধীন, আজ আমি মুক্ত, আর আমার কোনো বন্ধন নেই। বন্ধন? কিসের বন্ধন নেই? ধর্মের বন্ধন, সম্প্রদায়ের বন্ধন, জাতের বন্ধন, কোনো বন্ধনই আর আমার নেই। আজ আমি হঠাৎ জানতে পারলাম আমি হিন্দু নই, আমি ব্রাহ্মণ নই, আমি কিচ্ছু নই। কি বলছো গোরা? তুমি হিন্দু নও? না, নই। আমি মিউটিনির সময়কার কুড়িয়ে পাওয়া শিশু, ভাব ছিল আইরিশম্যান। গোরা, এতদিন ধরে ভারতবর্ষকে জানার জন্যে সমস্ত মন প্রাণ দিয়ে সাধনা করেছি, কিন্তু ধর্ম, সম্প্রদায়, জাত সে সাধনার পথ রুদ্ধ করেছে। ব্রাহ্মণত্বের অহমিকা দিয়ে ভারতবর্ষকে যতই কাছে পেতে চেয়েছি, ততই আমার দেশ আমার থেকে দূরে সরে গেছে। আর আজ কঠিনতম আঘাতে আমার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঘুচিয়ে আমার ভারতবর্ষ আমাকে বুকে টেনে নিয়েছে। আজ আমি হিন্দু নই, মুসলমান নই, ব্রাহ্মণ নই,
পতিত নই, আজ আমি শুধুই ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। গোরা, তোমার এই উপলব্ধি, এই সত্য অনুভব সকলের মধ্যে সঞ্চারিত হোক। আজ আমি আপনার কাছে কেন ছুটে এলাম জানেন? কেন? আপনি সেই সত্যের উপাসক, কোনো সংকীর্ণতাই যাকে স্পর্শ করে না। আর সেই জন্যই আপনি আজ যে কোনো সমাজেই স্থান পাননি। আমাকে আপনার শিষ্য করে নিন। আপনি আমাকে সেই দেবতারই মন্ত্র দিন, যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেরই দেবতা, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনোদিন অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। এই মন্ত্র দেবার সাধ্য আমার নেই গোরা। এই মন্ত্র দিতে পারেন শুধু তোমার মা আনন্দময়ী দেবী। চলো আমরা তার কাছে যাই। এসো সুচরিতা, আমার হাত ধরো। এই যাত্রাপথে তুমি আমার হাত ধরো। ধরলাম, চলুন এবার। এলি বাবা, ফিরে এলি। আমি তো ভেবেছিলাম তুই বোধহয় চিরকালের মতোই আমাকে ছেড়ে চলে গেলি। তোমাকে ছেড়ে কোথায় যাব মা? তুমিই তো আমার পৃথিবী। এতকাল ধরে যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম দূর দূরান্তে, পাহাড়ে, অরণ্যে, সেই দেশ ও জননী আমার ঘরের মধ্যে। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা। তুমিই আমার ভারতবর্ষ। তোর মুখ চোখ শুকিয়ে রয়েছে বাবা, দাঁড়া তোকে কিছু খেতে দিই। তোমায় যেতে হবে না মা, তুমি লক্ষ্মীকে এখানে ডাকো, তাকে বলো আমাকে জল এনে দিতে। গোরা, তুই লক্ষ্মীর হাতে সত্যি জল খাবি? হ্যাঁ মা, আজ আমার জীবনের নবীন প্রভাতে সে আদিম জননীর হাতে জল খেয়েই আমি সর্বার্থে শুচি হয়ে উঠব। তাহলে বিনয়কেও ডাকি বাবা, ললিতাও আসুক সুচরিতাকে বরণ করতে। শুধু বিনয় ললিতা কেন, সুধীর, লাবণ্য, মহিম, সতীশ সবাই আসুক, সবাই আসুক। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে।